بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ। আহ, মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকে পূর্ব ঘোষিত আজকে যে ওয়েবিনারটি ছিল ইসলামিক ডিজিটাল ব্যাংক অ্যান্ড ইসলামিক ফিনটেক নিয়ে, আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ওয়েবিনারে সবাই উপস্থিত হয়েছি। মূলত আমাদের এই ওয়েবিনারটি আমাদের আইএফএ কনসালটেন্সির একটি ফ্ল্যাগশিপ কোর্স এবং খুব গুরুত্বপূর্ণ যে কোর্সটি সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক ইকোনমিক্স ফাইন্যান্স, প্রায় 24টি ক্লাসের যে কোর্স ইসলামিক ফাইন্যান্সের A to Z, যেখানে আমরা কভার করে থাকি। ওই কোর্সের একটা ক্লাসের অংশ হিসাবে আমরা এই ওয়েবিনারটি পাবলিক করি সবার জন্য। আমাদের এখানে ও আমাদের উক্ত ক্লাসের সব স্টুডেন্টরাও আছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই পুরো পুরো কোর্সে আমরা ইসলামিক ফাইন্যান্সের একদম বেসিক, ইসলামিক ফাইন্যান্স কি, কেন থেকে শুরু করে ইসলামিক ব্যাংকিং কি, ইসলামিক ক্যাপিটাল মার্কেট কি, সুকুক কি, ইসলামিক ব্যাংকিং ইসলামিক ফাইন্যান্স আসলে কিভাবে পরিচালিত হয়, কন্ট্রাক্ট গুলো কি হয়ে থাকে, ব্যাংকিং এর সমস্যাগুলো কি, কিংবা কিভাবে এগুলো সমাধান আমরা করব, এই সব কিছু নিয়ে আমরা 24টি ক্লাসে বিভিন্ন পর্যায়ে আলোচনা করে থাকি আলহামদুলিল্লাহ। তো তার একটি অংশ হিসেবে বর্তমানে ডিজিটাল ব্যাংক নিয়ে বাংলাদেশে খুব আলোচনা হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংক থেকে ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকের উপর লাইসেন্সের জন্য মনোনয়নপত্র আবেদন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান আবেদন করেছে অলরেডি আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম একটি ইসলামিক ব্যাংকের জন্য আবেদন করেছে। তো আমাদের এখন জানা প্রয়োজন আসলে ডিজিটাল ইসলামিক ব্যাংক কিভাবে আসলে কাজ করে, পার্থক্যগুলো কি, আসলে কোনো পার্থক্য আছে কিনা কনভেনশন মানে রেগুলার ব্যাংকিং থেকে ডিজিটাল ইসলামিক ব্যাংকের। আর যদি আমরা ডিজিটাল ইসলামিক ব্যাংক যদি সামনে আসে, সেখানে আমরা কি আহ, নতুন কোনো কিছু দেখতে পারবো কিনা, কিংবা শরিয়া গভর্নেন্স কিভাবে মেনটেন হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের এই ক্লাসে ইনশাল্লাহ আলোচনা হবে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আমাদের যুক্ত আছেন আমাদের সকলের প্রিয় শায়েখ, আমাদের আইএফএ কনসালটেন্সি সম্মানিত কো ফাউন্ডার ডিরেক্টর অ্যান্ড সিইও আদল অ্যাডভাইজরি মালয়েশিয়া, ডক্টর মুফতি ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহ। শায়েখ আমাদের সাথে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ডিজিটাল ব্যাংক, ফিনটেক নিয়ে শায়েখের দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ যে নলেজ এবং কাজের যে অভিজ্ঞতা মালয়েশিয়াতে, ইতিমধ্যে মালয়েশিয়াতে কয়েকটি ইসলামী ডিজিটাল ইসলামী ব্যাংক আছে, তাদের সাথেও শায়েখের কাজের অভিজ্ঞতা রয়েছে। সেই আলোকে আমরা ইনশাল্লাহ এই ক্লাসটিতে আমরা জানতে পারবো কিভাবে আসলে ডিজিটাল ইসলামী ব্যাংক কাজ করে, কিভাবে এটা এই বিষয়গুলো আরো উন্নত করা যায়, রেগুলার ব্যাংকিং থেকে শরিয়া গভর্নেন্স কিভাবে মেনটেন হয়, এবং সম্ভাবনা, আহ, এই বিষয়গুলো ভবিষ্যতের সম্ভাবনাময় যে ক্ষেত্র, এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবেন আমাদের আইফএ কনসালটেন্সি সম্বন্ধে কো ফাউন্ডার ডিরেক্টর ডক্টর মুফতি ইউসুফ আফজাল্লাহ। শাহেদ যুক্ত আছেন আমাদের সাথে আশা করি। জি, জি শাহেদ, আমাকে আসসালামু শুনতে পাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম। জি শাহেদ, আমার ক্লাসটি শুরু করতে অনুরোধ করছি। জি, আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে এবং ভিডিও সবই ঠিক আছে না? জি ঠিক আছে, সাউন্ড শোনা আছে। জি। আচ্ছা, আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন। আমরা আজকে ইসলামিক ডিজিটাল ব্যাংকিং এবং ইসলামিক ফিনটেক নিয়ে আমাদের দুটো সেশন হওয়ার কথা। মূলত আমি ইসলামিক ডিজিটাল ব্যাংকিং নিয়ে বেশিরভাগ কথা বলবো, বাকি ওখানে মূলত আমাদের ইসলামিক ফিনটেকের বিষয়েও কিছুটা চলে আসবে ইনশাল্লাহ। আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমেই আমরা একটু দুঃখ প্রকাশ করছি, আমার তাদের সাথে জয়েন করতে একটু বিলম্ব হয়েছে। ইনশাল্লাহ আশা করছি আমরা সময়ের মধ্যেই এটাকে করার চেষ্টা করবো, ইনশাল্লাহ র্যাপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্লাইডটা শেয়ার করছি।
বিসমিল্লাহ। তো আমার সাথে যারা পুরো পরিচয়, আলহামদুলিল্লাহ, আহ, আপনাদের সঙ্গে হয়তো অনেকের সঙ্গে আমার ক্লাস বা ইত্যাদি হয়েছে। জাস্ট একটু শেয়ার করার জন্য যে আমার ট্রেনিং পোর্টফোলিওতে বিশ্বের বিভিন্ন দেশের আইইউফি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক ইত্যাদি আলহামদুলিল্লাহ রয়েছে, যাদেরকে বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে আজকের যে টপিক ডিজিটাল ব্যাংকিং, এটার সাথে রিলেভেন্ট টেকনোলজি, ফিনটেক, এই বিষয়গুলোর সাথে আমার সম্পৃক্ততা দীর্ঘদিনের। আহ, একেবারে অপারেশনাল জায়গা থেকে শুরু করে অ্যাডভাইজরি ইত্যাদিতে আমার কাজ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বিষয়ে বিভিন্ন ওয়েবিনার ইত্যাদিতে কথা বলার সুযোগ হয়েছে। আজকে আমরা সেগুলোকে সংক্ষেপে হাইলাইট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা যদি বিষয়ের দিকে আহ, ইয়া করতে চাই, যে আমরা আজকে যে ব্যাংকিং নিয়ে কথা কথা বলছি, এই ব্যাংকিং একটা সময় ছিল যে খুবই ব্রাঞ্চ সেন্ট্রিক, অফলাইন, যে মানুষ ব্রাঞ্চে গিয়েছে। একটা সময় বলতে আসলে আমাদের দেশে এখনো সিংহভাগ এরকমই। কিন্তু যদি আপনি মালয়েশিয়াতে আসেন বা উন্নত অনেক দেশগুলোতে যান, এখানে ব্রাঞ্চের অ্যাক্টিভিটি অনেক সীমিত। বরং অনেক বেশি সেটা ডিজিটাল। মানুষ পেমেন্ট নেওয়া থেকে শুরু করে আরো যত ফাংশনস গুলো আছে সেগুলো অন্য মাল্টি চ্যানেল থেকে, মাল্টি চ্যানেল বলতে অন্য অনেক চ্যানেল দিয়ে তারা সেগুলো গ্রহণ করছে, সেই সার্ভিসগুলো গ্রহণ করছে। এবং বিভিন্ন ব্যাংকে ডিজিটাল ফার্স্ট এই মোটো তারা ইউজ করছে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই ব্রাঞ্চলেস মডেলের দিকে তারা যাচ্ছে। প্রতি বছরই বিভিন্ন বড় বড় ব্যাংকগুলোর ব্রাঞ্চ কমছে। একটা সময় নতুন ব্রাঞ্চ হওয়াটা একটা কেপিআই ছিল, একটা ভালো দিক ছিল। এখন ব্রাঞ্চ কমানোটাকে তারা ভালো মনে করছে। অর্থাৎ যত ডিজিটাল হচ্ছে এর অর্থ হচ্ছে মানে ব্রাঞ্চ কমানো হচ্ছে, তার মানে হচ্ছে ব্যাংকগুলো আরো বেশি ডিজিটাল হচ্ছে। ইউকে এর আমরা একটা ফাইন্যান্সিয়াল টাইমস এর একটা রিপোর্ট থেকে দেখি যে মোর দেন ওয়ান থার্ড অফ ফিজিক্যাল ব্রাঞ্চেস হ্যাভ বিন ক্লোজড ওভার দ্য 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স। কারণ কাস্টমাররা এখন অনলাইন, মোবাইল ব্যাংকিং ইত্যাদি ব্যবহার করছে। আমার মালয়েশিয়ার ডেটাটা আমার সামনে নেই, বাকি মালয়েশিয়া হয়তো ওয়ান থার্ড হবে না, কিন্তু আমরা দেখে আসছি যে গত কয়েক বছরে বিভিন্ন ব্যাংক তাদের আস্তে আস্তে ব্রাঞ্চগুলোকে গুটে নিয়ে আসছে। এবং এই স্ট্রাকচারাল শিফটটাই আসলে মূলত ডিজিটাল ব্যাংকিং এবং শরিয়া কমপ্লায়েন্ট চ্যালেঞ্জার ব্যাংকিং বা ইসলামিক, কেউ এটাকে চ্যালেঞ্জার চ্যালেঞ্জার ব্যাংক বলে, কেউ ডিজিটাল ব্যাংক বলে, কেউ ওপেন ব্যাংক বলে, কিন্তু আলটিমেটলি টার্মিনোলজি গুলো কাছাকাছি। তো এটার একটা বড় অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে সেটা তৈরি হচ্ছে। আমরা যদি একটু হাইলাইট করতে চাই যে ডিজিটাল ব্যাংকিং বলতে আসলে আমরা কি বুঝাই। ডিজিটাল ব্যাংকিং বলতে মূলত ব্যাংকের যে প্রোডাকশন সার্ভিসেস অলরেডি আছে সেগুলো প্রাইমারিলি অনলাইন এবং মোবাইল চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা, ফিজিক্যাল ব্রাঞ্চের মাধ্যমে প্রোভাইড না করা। আমরা এটা চিন্তা করলে বুঝবো যে আমাদের দেশে অলরেডি কিন্তু প্রায় সকল ব্যাংক অনেক সার্ভিস অনলাইনে বা মোবাইলে দিচ্ছে, রাইট? তার মানে হচ্ছে আমাদের এক্সিস্টিং যে ব্যাংকগুলো আছে তারা অলরেডি ডিজিটাল পরিষেবা দিচ্ছে। আমি চাইলে মোবাইল দিয়ে ট্রানজাকশন করতে পারছি, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করতে পারছি, ব্যাংক টু ওয়ালেট ট্রান্সফার করতে পারছি, ওয়ালেট টু ব্যাংক ট্রান্সফার করতে পারছি, পেমেন্ট করতে পারছি। আহ, অনেক কিছুই করা যাচ্ছে। ইভেন ডিজিটাল অনবোর্ডিংটাও অনেক ক্ষেত্রে এগিয়ে গিয়েছে। অনেকগুলো ব্যাংক বা অ্যাটলিস্ট কয়েকটা ব্যাংক আমি দেখেছি যে তারা ডিজিটাল অ্যাকাউন্ট, মানে ডিজিটাল অ্যাকাউন্ট বলতে সম্পূর্ণ ব্রাঞ্চে যাওয়া ছাড়াই তারা অ্যাকাউন্ট ওপেন করার একটা সুযোগ দিচ্ছে, যে বিষয়টা হয়তো সামনে আরো বাড়বে। তো অলরেডি কিন্তু বিভিন্ন ব্যাংক, প্রায় প্রায় সকল ব্যাংকই বলা যায় বা অধিকাংশ ব্যাংকই তাদের ওয়েবসাইট এর মাধ্যমে, মোবাইল অ্যাপের মাধ্যমে এই সেবাটা দিচ্ছে। এটার সাথে আমরা যে ডিজিটাল ব্যাংকিং বলছি এটা পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে কনভেনশনাল যে ব্যাংকিং বা প্রচলিত যে ব্যাংক, সেটার কিছু স্টিল ব্রাঞ্চেস থাকে বা ব্রাঞ্চের ভেতরেও কিছু সেবা থাকে, কিছু সেবার জন্য আসলে ব্রাঞ্চেই আসতে হয়। এখন অধিকাংশ ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য ব্রাঞ্চে আসতে হয়। আরো অনেকগুলো পরিষেবার জন্য তাকে ব্রাঞ্চ থেকেই বা ফিজিক্যাল অফিস থেকেই তাকে সেবাগুলো নিতে হয়।
কিন্তু নতুন ধরনের যে ডিজিটাল অনলি ব্যাংকিং আমরা যেগুলো আহ, বলতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে তারা সবকিছুই অনলাইনে করছে, একদম অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে সবকিছু। যেমন এরকম কয়েকটা ডিজিটাল ব্যাংক মালয়েশিয়াতে আছে, যেখানে শুধু ডিজিটাল ব্যাংক না, বিভিন্ন ফিনটেক গুলাও আমরা যদি দেখি যে সেম, আমরা অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য যে প্রসেস গুলো আছে, আমার ইনফরমেশন দেয়া, এরপর পাসপোর্ট অটোমেটিকলি সে রিড করে স্ক্যান করে সেটার সাথে আবার একটা ই কেওয়াইসি বা ইলেকট্রনিক নো ইউ কাস্টমার বা ভেরিফিকেশন যেটা বলা যায় সেটা করা। যারা লোকাল তারা আপনার তাদের যেই আইডেন্টিফিকেশন কার্ড আছে সেটা সেন্ট্রাল ডেটাবেজের সাথে ভেরিফাই করা, আমাদের ক্ষেত্রে যেমন ন্যাশনাল আইডি, জাতীয় পরিচয়পত্র, সেটা সেন্ট্রাল ডেটাবেজের সাথে ভেরিফাই করা যে এই এই নাম, এই এই আইডেন্টিফিকেশন নাম্বার, বার্থডে, ঠিকানা সব ম্যাচ হচ্ছে কিনা। এবং একই সঙ্গে আগে ছিল ছবি তোলা, এখন অধিকাংশ কেওয়াইসি তে আমরা ই কেওয়াইসি তে আমরা দেখছি যে একটা ভিডিও সাবমিট করতে হয়, 30 সেকেন্ড 40 সেকেন্ডের একটা ভিডিও, যেখানে আপনি চোখ ব্লিঙ্ক করবেন, হাসবেন। তো ওই যে বায়োমেট্রিক ইনফরমেশন ডেটাটা আমাদের ফেস রিকগনিশনের, সেটার সাথে সে পাসপোর্টে যেই ছবিগুলো দেয়া আছে অথবা ডিজিটাল আইডেন্টিফিকেশনে যেই ছবি আছে সেটাকে সে ডিজিটালি ম্যাচ করবে, করে সে অটোমেটিকলি অ্যাপ্রুভ করবে, অথবা কোথাও কোথাও সে হয়তো ফ্ল্যাগ করবে যে না, এই লোকটাকে ফার্দার আর একটু ম্যানুয়ালি ভেরিফাই করা দরকার, তখন হয়তো সেটা একটা ম্যানুয়াল ভেরিফিকেশনে যাবে। কিন্তু মোটা দাগে এই পুরো প্রসেসটাই আসলে আপনার অটোমেটেড অটোমেটেড অনবোর্ডিং প্রসেস যেটা, তাতে আমাদের ওই ব্রাঞ্চে যাওয়া প্রয়োজন হচ্ছে না। শুধু ব্রাঞ্চে না, বরং আমাদের আহ, কোনো হিউম্যান ইন্টারভেনশনও প্রয়োজন হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো হ্যাঁ হিউম্যান ইন্টারভেনশন প্রয়োজন হচ্ছে, যেখানে একজন আপনার অফিসার সে হয়তো ম্যানুয়ালি সেটাকে সে অ্যাপ্রুভ করবে বা প্রসেস করবে। তো ডিজিটাল ব্যাংকিং বলতে মোটা দাগে আমরা আহ, সকল পরিষেবাই, ব্যাংকের সকল পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল ভাবে প্রোভাইড করা, অনলাইনে বা মোবাইল অ্যাপের মাধ্যমে, এটা কি বুঝিয়ে থাকি। আমরা যদি কোনো কি ফিচার গুলো দেখতে চাই, অলরেডি আমরা অনেকগুলো আলোচনা করেছি, যেখানে মূলত ইলেকট্রনিক বা ভিডিও বেসড কেওয়াইসি করে থাকা হয় বা করা হয়, যার মাধ্যমে অটোমেটেড অনবোর্ডিং হয়ে যায়, কাস্টমার তার অ্যাকাউন্ট অটোমেটিকলি সে তৈরি করতে পারে, পেমেন্ট, কার্ড কন্ট্রোল, তারপর স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, কাকে আমরা পে করব না করবো, এই সবকিছুই আসলে আমাদের সেই ডিজিটাল অ্যাপের মাধ্যমে করা সম্ভব হয়। পাশাপাশি এখন অনেক ডিজিটাল ব্যাংকই আসলে ভ্যালু অ্যাড করার চেষ্টা করছে, যে কেন তাদের মোবাইল অ্যাপটা বা তাদের ব্যাংকে মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো এক হচ্ছে যেমন অ্যাপের ভেতরে আরো নানা রকম অ্যাডিশনাল ফিচার দেওয়া, যেমন একটা ফিচার হচ্ছে বাজেটিং টুলস। আমি আমার টাকা কিভাবে খরচ করছি, কিভাবে খরচ করা উচিত সেটা যেন বাজেট করতে পারি, আয় ব্যয়ের হিসাবটা আমার অ্যাপের ভেতরেই থাকে। পাশাপাশি আরো প্রায় মালয়েশিয়ার প্রায় সকল ব্যাংকগুলোর অ্যাপগুলোতেই আপনি সেভিং গোল সেট করে আলাদাভাবে কিছু সেভ করতে পারবেন, যেটা আপনি চাইলেই উইথড্র করতে পারবেন না। মানে এটা টার্ম ডিপোজিট টাইপের না, কিন্তু এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকেই কিছু টাকা ব্লক করে রাখা, বিভিন্ন গোল বেসড। যেমন আমি হজে যাব, তাহলে প্রতি মাসে 200 রিঙ্গিত সে অটোমেটিকলি সেট অ্যাসাইড করে রাখবে। অথবা ওমরায় যেতে চাই, তাহলে এটার জন্য কিছু টাকা সে সেট অ্যাসাইড করে রাখবে। এরকম বিভিন্ন অতিরিক্ত বিষয় যেগুলো মানুষের জন্য প্রয়োজনীয় বা মানুষের ব্যাংকিং এক্সপিরিয়েন্সটাকে আরো আরো আহ, বৈশিষ্ট্যময় করবে, উপকারী করবে, এই বিষয়গুলো তারা দেওয়ার চেষ্টা করে। এখন ইসলামিক ডিজিটাল ব্যাংক বলতে আসলে আমরা কি বুঝাই? তো এটা খুব বোঝা খুব সহজ। ঠিক যেমন ব্যাংক এবং ইসলামিক ব্যাংকের মাঝে আমরা যে পার্থক্যটা করি, অথবা ফাইন্যান্স এবং ইসলামিক ফাইন্যান্সের মাঝে যেই আমরা পার্থক্যটা করি, অর্থাৎ ফাইন্যান্স, কনভেনশনাল ফাইন্যান্সের মধ্যে ফাইন্যান্সিয়াল যেই সার্ভিসেসের কথা আমরা আপনার বলছি, ইসলামিক ফাইন্যান্সে কাছাকাছি সার্ভিস শরিয়া কমপ্লায়েন্ট উপায় দেয়া। ঠিক একইভাবে ব্যাংক এবং ডিজিটাল ব্যাংকে আমরা যেই সার্ভিস বা পরিষেবা দিচ্ছি, সেটাকে ইসলামিক ডিজিটাল ব্যাংকে শরিয়া কমপ্লায়েন্ট ভাবে দেয়া। মোটা দাগে আমরা বলতে পারি যে মূল ডিফারেন্সটা আসলে
এইটা এই স্লাইডে আরো কিছু বিষয় রয়েছে, যে আমরা যখন ইসলামিক ডিজিটাল ব্যাংকিং এর কথা বলি, ইসলামিক ফাইন্যান্স আমরা জানি শরিয়া আমাদেরকে রিবা, গরার, মাইসির এই বিষয়গুলো নিষেধ করে। এই বিষয়গুলো আমাদের সকল ডিজিটাল প্রোডাক্টেও, ডিজিটাল প্রোডাক্ট বলতে সেটা ডিপোজিট হতে পারে, সেটা অ্যাসেট সাইডে হতে পারে, এই জায়গাগুলোতে যেন সেটা অ্যাডহিয়ার করে, এই বিষয়গুলো মূলত এনশিওর করা। তো স্বাভাবিকভাবেই আমরা যখন রিবা থেকে বের হয়ে আসার চেষ্টা করব, তখন আমাদের প্রোডাক্টগুলো স্ট্রাকচার করতে হবে শরিয়া শরিয়া কমপ্লায়েন্ট কোন একটা কন্ট্রাক্ট বা মডেলে। আমাদের দেশে যেমন ডিপোজিট সাইডে আমরা মুদারাবার ভিত্তিতে প্রোডাক্ট স্ট্রাকচার করে থাকি বেশিরভাগ। তো এটা হইতে পারে মুদারাবার ভিত্তিতে। আবার অন্যদিকে আমাদের অ্যাসেট সাইডে, অর্থাৎ অ্যাসেট সাইডে বলতে যেখানে ফাইন্যান্স করা হচ্ছে সেখানে হয়তো মুরাবাহা, ইজারা এগুলো ব্যবহার হতে পারে। তো এই একই কনসেপ্ট আমরা এখানে আসলে অ্যাপ্লাই করব। মূল পার্থক্যটা হচ্ছে যে আমাদের আহ, প্রচলিত যে ব্যাংক ব্যবস্থা ছিল সেখানে এটা ব্রাঞ্চ বেসড এবং এটা ফুললি ডিজিটাল। হ্যাঁ, এখানে যেটা অ্যাডিশনাল আসবে, আমরা সামনেও কিছু বিষয় আলোচনা করব, যে যখন আমরা ফুললি ডিজিটাল ব্যাংকিং এর কথা বলছি, এবং শুধু ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রেই না, যখনই আমরা ডিজিটাল কোনো সার্ভিসেস এর কথা বলছি, ফাইন্যান্সিয়াল টেকনোলজি রিলেটেড কোনো সার্ভিসের কথা বলছি যেটা টেকনোলজি দিয়ে ডেলিভার করা হয়, সেখানে আমাদের অ্যাডিশনাল কিছু বিষয় চলে আসতেছে। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন আসতেছে, আমাদের ওয়েবসাইট আসতেছে, যেগুলো ব্যবহার করে মূলত মানুষ তার ব্যাংকিং পরিষেবাটা গ্রহণ করছে। মার্কেটিং এর ব্যাপারটা আসতেছে, যেটা প্রচলিত ব্যাংকিং এও আসছে, কিন্তু এখানে পুরো চ্যানেলটা হচ্ছে ডিজিটাল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে হিউজ পরিমাণ ডেটা বা তথ্য সংগ্রহ করা হচ্ছে, যেহেতু এটা ডিজিটাল অনলি ব্যাংক। যেমন কেওয়াইসিটা যেহেতু ডিজিটাল হবে, তাহলে আমার ন্যাশনাল আইডির ছবি, আমার পাসপোর্টের ছবি সবকিছু আমাকে ডিজিটালি আপলোড করতে হচ্ছে, ছবি তুলে দিতে হচ্ছে, আমার ভিডিও দিতে হচ্ছে। আরো অনেক সেন্সিটিভ ইনফরমেশন অথবা প্রাইভেট ডেটা কিন্তু ব্যাংক এই অ্যাপের মাধ্যমে সংগ্রহ করছে। এই ডেটাগুলো কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে সেগুলোকে রেগুলেট করা হবে, এইটা একটা শরিয়া কনসার্ন আমাদের জন্য হবে। অন্য আরো অনেক কনসার্নের মতো, সেটা সামনে আমরা কিছু বিষয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে যাই। এখন ডিজিটাল ব্যাংকিংটা আসলে কেন দরকার, এটা আসলে নতুন করে বলার অবকাশ রাখে না। আমরা যদি আজকে আমাদের যে জুলাই অভ্যুত্থানের ক্রেডিট আমরা জেনজি কে দিচ্ছি, যাদের অবদানে আমরা আলহামদুলিল্লাহ, যদিও আজকে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, আল্লাহ তালা আমাদের দেশকে হেফাজত করুন, আমরা সবাই দোয়া করি। তো এই জেনজির কথা যখন আমরা বলি, মানে তাদের একটা বৈশিষ্ট্য কি, যে তারা ডিজিটাল অথবা টেকনোলজি নির্ভর জিনিসগুলোকে বেশি পছন্দ করে, যেগুলো তাদের জন্য সিমলেস একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসে। আমি একটা কিছু প্রয়োজন, এখন এটার জন্য আবার আমাকে রবিবার পর্যন্ত ওয়েট করতে হবে, আজকে শুক্রবার, আজকে ব্যাংক খোলা নাই দেখে আমি পারবো না, এই এতটুকু ওয়েট করার সময় নেই। রাইট? এবং একটা কিছু করার জন্য আমাকে আবার ব্রাঞ্চে যেতে হবে, আমাকে আবার ব্যাংকের অফিসে যেতে হবে, এই অবকাশটা তাদের নেই। তাহলে এই পপুলেশনটা যদি আমরা দেখি, মুসলিমদের মাঝে বেশি। মুসলিম পপুলেশন অনেক বেশি ইয়াং। এটা নিয়ে অনেক রিসার্চ আছে, পিউ রিসার্চের রিসার্চ আছে। আরো অনেক মুসলিমদের মিডিয়ান এজ হচ্ছে, অ্যাভারেজ এজ হচ্ছে 22-23 বছরের। কিন্তু আমরা দেখবো যে অমুসলিম পপুলেশন, খ্রিস্টিয়ান, হিন্দু, তাদের মিডিয়ান এজ হচ্ছে 28, 29, 30 এরকম। এটা রিজনটা হলো মুসলিমরা অনেক বেশি সন্তান গ্রহণ করছে, অমুসলিমরা ইন অ্যাভারেজ সন্তান কম গ্রহণ করছে। এরপর আরো অনেক ইস্যুস আছে, জাপান সহ অন্যান্য দেশে, যেখানে তারা সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে বরং পেরেশানিতে আছে। দেখা যাচ্ছে ইয়ুথ পপুলেশন তাদের কম, বরং সিনিয়র পপুলেশন বেশি। যাই হোক, মূল মূল যে মেসেজ সেটা হচ্ছে যে মুসলিমদের একটা বড় পপুলেশন হচ্ছে ইয়াং, যাদের কাছে টেকনোলজি রিয়েলি ম্যাটার্স। এখন আমরা যদি তাদেরকে আহ, আমাদের সকল পরিষেবা ইনক্লুডিং ব্যাংকিং এবং ফাইন্যান্স তাদের ডিজিটাল ভাবে না দেই, তাহলে এটা তাদের জন্য অ্যাপিল করবে না। এরপর শুধু মুসলিম না, আমাদের দেশের প্রেক্ষাপটে মুসলিম কনজিউমার বেশি, আহ, যেহেতু দেশের পপুলেশনের একটা বড় অংশ মুসলিম। কিন্তু তারপরেও এখানে আমাদের অনেক অমুসলিম ভাই বোনেরা আছে। আর অন্য দেশের এক্সপিরিয়েন্স যদি আমরা বলি, যেমন মালয়েশিয়াতে, এখানে 30-40% অ্যাটলিস্ট
অমুসলিম পপুলেশন আছেন যারা ব্যাংকিং করছেন। যখন একটা ডিজিটাল এক্সপিরিয়েন্স থাকে এবং সেই এক্সপিরিয়েন্সটা যদি ভালো হয়, ইভেন তো এটা ইসলামিক, এটা তাদের কাছে অনেক অ্যাপিলিং বা তাদের কাছে এটা অনেক আহ, আগ্রহের বিষয়। কারণ আলটিমেটলি জেনজির কাছে যেটা যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা। আমি একটা অনেক নামকরা ব্যাংক পরিচালনা করি, অনেক সলিড, অনেক স্টেবল, ক্যাশ ফ্লো ভালো, লিকুইড ইত্যাদি, কিন্তু মোবাইল অ্যাপে ঢুকলে খালি মনে হয় যে কখন আমরা বের হয়ে আসবো। কারণ কি, এক্সপিরিয়েন্স অত্যন্ত বাজে, যেটা বাংলাদেশের অনেকগুলো ব্যাংকের অ্যাপগুলোতে এই অবস্থা আমরা দেখি। তো জেনজি তখন কিন্তু সে এটা দেখবে না যে এই ব্যাংকটা অনেক ভালো, এই ব্যাংকটা অনেক সলিড, সে দেখবে এক্সপিরিয়েন্সটা। সো যখন আমাদের ডিজিটাল ব্যাংকিং এক্সপিরিয়েন্সটা ভালো হবে, সেটা ইভেন নন মুসলিম কাস্টমারদেরকেও অ্যাপিল করবে। কারণ সে দুইটা ভ্যালু এখানে পাচ্ছে, দুইটা গুণ সে এখানে পাচ্ছে। এক তো হচ্ছে অবশ্যই সে ডিজিটাল এক্সপিরিয়েন্সটা ভালো পাচ্ছে, পাশাপাশি ইসলামিক ফাইন্যান্সের যে আরেকটা বড় ভ্যালু প্রপোজিশন বা গুণ, সেটা হচ্ছে এথিক্যাল, আপনার রেসপন্সিবল, নৈতিক। এই দিকগুলোও নতুন জেনারেশনকে অ্যাপিল করবে যে না, আমি ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছি, একই সঙ্গে বেশ কিছু ভালো গুণাগুণও এখানে আমি পেয়ে যাচ্ছি। হয়তো তার কাছে ইসলামিক এটা ম্যাটার করে না, কিন্তু ইসলামিকের যেই বৈশিষ্ট্য, যেটা নৈতিক, ইনসাফপূর্ণ ইত্যাদি, এই জিনিসগুলো অবশ্যই নতুন প্রজন্মকে টাচ করে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক। আমরা যদি গ্লোবাল ডিজিটাল ব্যাংকিং অ্যাডopশনের দিকে তাকাই, আমরা দেখি যে আহ, এই মুহূর্তে এটা সম্ভবত গত বছরের ডেটা, যে প্রায় 1.75 বিলিয়ন ডিজিটাল ব্যাংকিং অ্যাকাউন্টস আপনার ছিল। যদিও এই ডিজিটাল ব্যাংকিং অ্যাকাউন্ট গুলো আসলে শুধু ডিজিটাল ব্যাংক অথবা প্রচলিত ব্যাংকে ডিজিটাল ব্যাংকিং দুইটা মিলানো, বাট স্টিল এটা একটা আহ, বড় ডেটা, বড় বড় বিষয়। এবং এই এই যে একটা বৃহৎ পপুলেশন ডিজিটাল ব্যাংকিং গ্রহণ করছে, এটা ড্রাইভ করছে মূলত স্মার্টফোন পেনেট্রেশন। তাহলে যেসব দেশে, যেসব এলাকায় স্মার্টফোন বেশি ব্যবহৃত, ইন্টারনেট সহজলভ্য, সেই জায়গাগুলোতে আমরা ডিজিটাল ব্যাংকিং এর অ্যাডopশনটাও অনেক হাই দেখতে পাচ্ছি। স্বাভাবিক যে যখন মানুষের হাতে হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট অ্যাক্সেস চলে সহজলভ্য হয়ে যাচ্ছে, তখন সে তার সকল কিছু, এমনকি কেনাকাটা, এই যে ই কমার্সেরও আমরা দেখবো যে একটা একটা আপনার কোরিলেশন আছে। কিসের সাথে? স্মার্টফোন পেনেট্রেশনের সাথে। অর্থাৎ স্মার্টফোন পেনেট্রেশন যত বেশি হবে, যত বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করবে, ই কমার্সের ডিমান্ড তত বাড়বে। সেটা হোক আপনার ই কমার্স, প্রপার একটা ই কমার্স ওয়েবসাইট এর মাধ্যমে, অথবা হোক সেটা সোশ্যাল মিডিয়া কমার্স, যেটা বলি আমরা ফেসবুক কমার্স বা এই ধরনের যে চ্যানেলগুলো আছে, সেটার মধ্যে সবগুলোতেই সেম। তো ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রেও ভিন্ন নয়। শুধু ডিজিটাল ব্যাংকিং নয়, বরং ডিজিটাল ওয়েলথ ম্যানেজমেন্ট, ডিজিটাল তাকাফুল, ডিজিটাল আপনার ইনভেস্টমেন্ট, যেগুলোকে আমরা রোবো অ্যাডভাইজরি বলি, তাকাফুল টেক বলি, অর্থাৎ ফিনটেকের যে অন্য অনেকগুলো সেগমেন্ট আছে, সবগুলোই কিন্তু স্মার্টফোন পেনেট্রেশন যত বাড়বে, ওটার সাথে স্ট্রং কোরিলেশন, স্মার্টফোন পেনেট্রেশন এবং ইন্টারনেট অ্যাক্সেস বাড়বে, এগুলোও বাড়বে। কারণ এক মানুষ এখন তার মোবাইল অ্যাপের ভিতর থেকেই সবকিছু সে করতেছে। তো আমরা যদি দেখি যে আমাদের আহ, এই ডেটাটা আমি এখানে নিয়ে আসছি কিনা, আহ, আমাদের মূলত এশিয়াতে একটা হিউজ আপনার ডিজিটাল ব্যাংকিং কনজিউমার আছে, বিশেষ করে ড্রিভেন বাই চায়না। চায়নার একটা হিউজ পপুলেশন তো আছেই, এবং চায়না আপনারা জানেন যে তারা ডিজিটাল এর ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে। তো এটার পাশাপাশি অন্য যে এশিয়ান কান্ট্রিজ গুলো আছে, ইন্ডিয়া, তারপর আমাদের এই সাইডে সাউথ ইস্ট এশিয়াতে আমরা, এখানে তো পপুলেশন আসলে কম, তারপর ইন্দোনেশিয়া এখানে একটা হিউজ পপুলেশন হিসেবে আছে। এবং ইন্দোনেশিয়া কিন্তু আরো অনেক আগে থেকেই ডিজিটাল আপনার মডেলে আছে। ডিজিটাল ব্যাংকিং তাদের হয়তো ফুললি লাইসেন্সিং খুব বেশি দিন আগের না, কিন্তু এর আগে থেকেই তারা বিভিন্ন ডিজিটাল অ্যাপ্লিকেশন বা ইত্যাদি ব্যবহার করে অভ্যস্ত হয়ে আছে। আমরা যদি ইন্দোনেশিয়াতে যাই তাহলে এটা খুবই এভিডেন্ট, খুবই স্পষ্ট। যাই হোক, আমরা দেখছি যে গ্লোবাল ডিজিটাল ব্যাংকিং মার্কেট 2024-এ
$11.9 বিলিয়ন ছিল, যেটা $36 বিলিয়ন হবে বলে সাজেস্ট করা হচ্ছে। কিন্তু এই ডেটাটা আসলে শুধু যদি আমরা ডিজিটাল ব্যাংকিং কে আলাদা করতে চাই, কিন্তু যখন আমরা ডিজিটাল সার্ভিসটা বা ডিজিটাল অ্যাডপশনটা পুরো ব্যাংকিং সেক্টরে করব, তখন এই ডেটা পুরো ব্যাংকিং সেক্টরকে আপনার রিফ্লেক্ট করবে। মানে হচ্ছে, যেমন এই মুহূর্তে ইসলামিক ফাইন্যান্সের গ্লোবাল ডেটা হচ্ছে, গ্লোবাল আপনার অ্যাসেট সাইড হচ্ছে কমপক্ষে অলমোস্ট অলমোস্ট $4 ট্রিলিয়ন US ডলার। তো আমরা যদি এটার একটা সিগনিফিকেন্ট অংশ জানি আমরা ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং সেক্টরের, এরপরে হলো সুকুক, এরপর অন্য কিছু তাকাফুল বা অন্যান্য বিষয়, এবং ইসলাম ব্যাংকিং হচ্ছে সবচেয়ে আগে, ইসলামিক ব্যাংকিং। এই পুরোটাই যদি আমরা ডিজিটাল চিন্তা করি বা কনভার্ট করতে পারি, তাহলে এই ফুল ডেটাটা এখানে আমরা যেটা মাত্র 11.9 বিলিয়ন বা $36 বিলিয়ন দেখছি, এটা অনেক অনেক বেশি বলে আমরা দেখব। তারপরও এক্সিস্টিং ডেটার ভিত্তিতেও আপনার এখন যে এটা এক্সপেক্ট করা হচ্ছে, 30.4 বিলিয়ন 2023-তে ছিল, সেখান থেকে 2032-তে এটা কয়েক গুণ বেড়ে 168 বিলিয়নের কথা প্রেডিক্ট করা হচ্ছে একটা রিপোর্টে, এশিয়ান ব্যাংকিং ফাইন্যান্সের একটা রিপোর্টে। আর ইসলামিক ফাইন্যান্স গ্লোবালি আমরা আগেও যেটা বলেছি যে ইউএসডি অলমোস্ট 4.4 ট্রিলিয়ন US ডলার, কেউ কেউ আরেকটু কম বা বেশি বলতেছে, বিভিন্ন কারণে এটা কম বেশি হতে পারে। কিন্তু যদিও আমরা এত বেশি, আবার মাথায় রাখতে হবে আমরা পুরো গ্লোবাল ফাইন্যান্স ইন্ডাস্ট্রির মাত্র 1%-এর মতো। মানে ইভেন দো $4 ট্রিলিয়ন ইজ বিগ, বাট পুরো গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে যদি আমরা তুলনা করি একেবারেই কম। কিন্তু একেবারে কম হলেও আপনার এটার যে গ্রোথ ট্র্যাজেক্টরি যেভাবে সেটা বাড়ছে, সেটা আসলেই অনেক আশা জাগা নিয়ে, এবং এটার সাথে যদি ডিজিটাল অ্যাডপশনকে অ্যাড করা হয়, তাহলে মনে করা হয় যে অনেক বেশি আরো দ্রুত সেটা সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামিক ফিনটেক এবং ডিজিটাল ব্যাংকিং মার্কেটকে আমরা যদি আলাদা আলাদা করতে চাই, তাহলে আমরা কাতারের একটা রিপোর্ট অনুযায়ী এখানে দেখছি যে একটা হিউজ আপনার ট্রানজ্যাকশন ভলিউম 2023-24 রেকর্ড করা হয়েছে, এবং এটাও প্রায় দ্বিগুণ তিনগুণের বেশি আশা করা হচ্ছে সামনে গিয়ে আপনার বড় হবে। এবার আমরা কিছু কোর টেকনোলজি স্ট্যাক নিয়ে আলোচনা করি। যখন আমরা ডিজিটাল ব্যাংকিং এর কথা বলছি, তাহলে ডেফিনেটলি আমাদের এখানে বিভিন্ন কোর টেকনোলজি নিয়ে কথা বলতে হবে। প্রথমত, টেকনোলজিতে যাওয়ার আগে আমরা যদি ওভারঅল, আমরা যদিও অনেকটা আলোচনা করেছি, কিন্তু ওভারঅল ফিনটেকের আমরা যে সার্ভিসগুলো, সেগুলো যদি একটা ওভারভিউ আমরা দিতে চাই। আহ, এক তো হচ্ছে ব্যাংকিং এর কথা যদি আমরা বলি, তাহলে মোটা দাগে সেখানে প্রচলিত ব্যাংক যে সার্ভিসগুলো দিয়ে থাকে সবগুলোই সেখানে চলে আসে। কিন্তু ফিনটেক যদি আমরা বলি, তাহলে সেখানে কলেবরটা আরেকটু বৃদ্ধি পায়। এখানে ব্যাংকের যে সার্ভিস, যেমন মানি ট্রান্সফার, মোবাইল মানি, সেগুলো তো থাকবেই। এর বাহিরেও ফিনটেকে আচ্ছা, পেমেন্টস, এটাও ব্যাংক সাধারণত ফ্যাসিলিটেট করে। কিন্তু এর বাহিরেও যখন আমরা ফিনটেকের কথা বলি, সেখানে ক্রাউড ফান্ডিং, ক্রাউড ফান্ডিং এবং ক্রাউড লেন্ডিং দুইটাই একই। আমরা সরাসরি চাইলে কাউকে লোন দিতে পারি, অথবা কাউকে ফান্ড করতে পারি কোন একটা ওয়েব অথবা মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে। অবশ্যই সেখানে রেগুলেশন ইত্যাদি থাকবে। আমাদের দেশে এটা এখন পর্যন্ত কোনো রেগুলেশন আমাদের জানা নেই, অন্য অনেক দেশে রেগুলেশন আছে। রোবো অ্যাডভাইজারি হচ্ছে যেখানে অটোমেটেড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও সাজানো হয় ব্যক্তির ডেটার ভিত্তিতে। যেমন আমি কোথায় ইনভেস্ট করতে পারি, তাহলে আমি যখন একটা রোবো অ্যাডভাইজারি প্ল্যাটফর্মে আপনার সাইন আপ করব, যেমন অন্যতম পপুলার একটা ইসলামিক রোবো অ্যাডভাইজারি প্ল্যাটফর্ম হচ্ছে ওয়াহেদ। আমেরিকার মূলত অরিজিন, এবং পৃথিবীর অনেক দেশে ওদের লাইসেন্স আছে। তো আমরা যদি ওয়াহেদে বা এই ধরনের কোনো রোবো অ্যাডভাইজারি প্ল্যাটফর্মে সাইন আপ করি, তাহলে সেখান থেকে আমাকে বিভিন্ন প্রশ্ন করা হবে। আমার মান্থলি স্যালারি কি, আমার ইনভেস্টমেন্ট গোল কি, আমার রিস্ক অ্যাপেটাইট কি, আমি কি ধরনের রিস্ক নিতে পারি বা পারবো, ইত্যাদি ইত্যাদি। তার ভিত্তিতে সে আমাকে আমার ইনভেস্টমেন্ট কোথায় বা কত পার্সেন্ট স্টকে, কত পার্সেন্ট সুকুকে, কত পার্সেন্ট ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে, এবং কত পার্সেন্ট আপনার ভ্যারিয়েবল রিটার্ন ইনস্ট্রুমেন্টে যাওয়া রাখা রাখা উচিত, সে আমাকে এটা অ্যাডভাইস করবে। এবং শুধু অ্যাডভাইস করবে না, ওইভাবে আমার পোর্টফোলিওটা সাজায় ওইভাবে সেটাকে সে ইনভেস্ট করবে। রোবো অ্যাডভাইজারি মূল বিষয় হচ্ছে এটা। মালয়েশিয়াতে আলাদাভাবে রোবো অ্যাডভাইজারি লাইসেন্সও আছে, এবং কয়েকটা প্ল্যাটফর্মে এখানে আছে। ইনশোরটেক হচ্ছে যেখানে, ঠিক যেমন আমরা ডিজিটাল ব্যাংকিং এর কথা বলছি,
ডিজিটাল ইন্স্যুরেন্সকে ইউজুয়ালি ইনসুরটেক বলে অভিহিত করা হয়, যেখানে পুরো ইন্স্যুরেন্সটা আপনার ফুললি ডিজিটাল মোবাইল অথবা মোবাইল অ্যাপ অথবা অনলাইন ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে ডেলিভার করা হয়। এবং এইটার যে তাকাফুল ভার্সন, সেটাকে তাকা টেক বা তাকাফুল টেক বলে অভিহিত করা হয়। এরপর ইনভেস্টমেন্ট সার্ভিসেস, আরো নানা রকম ইনভেস্টমেন্ট সার্ভিসেসও অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার ডেলিভার করা হচ্ছে, যেমন বিভিন্ন ফান্ড, সুকুক, শুধু মিউচুয়াল ফান্ড না, প্রপার্টি ফান্ড, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা রিট, ইউনিট ট্রাস্ট, ইটিএফ। এরপর এখন তো চলে আসছে ক্রিপ্টোস, বিভিন্ন ক্রিপ্টো প্ল্যাটফর্ম গুলোতে মানুষ ইনভেস্ট করছে। এটা শরিয়া কমপ্লায়েন্ট কি কমপ্লায়েন্ট না সেটা আরেক আলোচনা, কিন্তু আমরা যদি ওভারঅল এই সার্ভিসগুলোর কথা চিন্তা করি, ফিনটেক বলতে এই সবগুলোই বোঝানো হয়ে থাকে। এখন একটা ডিজিটাল ব্যাংক যখন সে ব্যাংকিং সার্ভিস দিবে, প্রাইমারি তার তার কাছ থেকে প্রত্যাশা হচ্ছে ব্যাংকের যে সার্ভিস সেগুলো ক্রাউড দেবে। ইনভেস্টমেন্টটা কি? ক্রাউড ইনভেস্টমেন্ট, ক্রাউড জি স্যার। ইনভেস্টমেন্ট, ক্রাউড ফান্ডিং, ক্রাউড লেন্ডিং, এই টার্মিনোলজি গুলো অনেকটাই আপনার সিনোনিম বা সমার্থক বলা যেতে পারে, এই সেন্সে যে সবগুলোতেই মূলত ইনভেস্টমেন্ট অথবা লেন্ডিং অথবা ফান্ডিং, এটা রিটেইল অথবা আপনার সফিস্টিকেটেড ইন্ডিভিজুয়াল ইনভেস্টর থেকে আসে। কিসের মাধ্যমে? সরাসরি কোনো একটা প্ল্যাটফর্ম অথবা ক্রাউড ফান্ডিং এ ধরনের ওয়েবসাইটের মাধ্যমে। কেন এটাকে ক্রাউড ফান্ডিং বা ক্রাউড ইনভেস্টমেন্ট বা ক্রাউড লেন্ডিং বলা হয়? কারণ ব্যাংকিং মডেলে যদি আমরা চিন্তা করি, আমরা ডেপোজিট করি ব্যাংকের কাছে, এরপর ব্যাংক সিদ্ধান্ত নেয় সে কোথায় আমার ডেপোজিটটা ইনভেস্ট করবে। আমরা কিন্তু সরাসরি সেই সিদ্ধান্তটা গ্রহণ করি না। কিন্তু ক্রাউড ফান্ডিং, ক্রাউড লেন্ডিং, ক্রাউড ইনভেস্টমেন্ট এই মডেলগুলোতে যে ক্রাউড, ক্রাউড বলতে জনতা বা যারা মূলত রিটেল বা সফিস্টিকেটেড ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, তারা সিদ্ধান্ত নেয় যে ঠিক কোন প্রজেক্টটাতে, কোন কোম্পানিটাতে, কোন ক্যাম্পেইনটাতে সে ফান্ড দিবে। সেই জায়গা থেকে মূলত নামকরণ করাটা ক্রাউড ইনভেস্টমেন্ট আসলে এভাবে আমি ইউজুয়ালি বলতে দেখি না। ক্রাউড ফান্ডিং অথবা ক্রাউড লেন্ডিং দুইটার একটা টার্মিনোলজি ইউজ করা হয়। সেখানে যেই মাঝে একটা প্ল্যাটফর্ম থাকবে, ঠিক যেমন ব্যাংক একটা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে, এখানেও একটা ইন্টারমিডিয়ারি হিসেবে একটা প্ল্যাটফর্ম থাকবে, একটা ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ থাকবে, যারা মূলত সেই টেকনোলজিটা বা ম্যাচ মেকিংটাকে কন্ট্রোল করবে। কন্ট্রোল করবে মানে হচ্ছে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার প্রজেক্ট অথবা কোম্পানিকে এখানে লিস্ট করতে পারবে, এই সিদ্ধান্তটা তারা নেবে। যেহেতু তারা সেই অপারেটর, অথবা তাদেরকে ইউজুয়ালি অপারেটর, ক্রাউড ফান্ডিং অপারেটর, ক্রাউড লেন্ডিং অপারেটর বলা হয়ে থাকে, তো অপারেটর যেহেতু তারা, এই জন্য ইউজুয়ালি অন্যান্য দেশে তাদেরকে লাইসেন্স নিতে হয়। ঠিক যেমন ব্যাংকের লাইসেন্স নিতে হয়, ঠিক একইভাবে তাদেরকে লাইসেন্স গ্রহণ করতে হয়। এবং ইউজুয়ালি লাইসেন্সটা দেয় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অথবা যারা সিকিউরিটিজ রেগুলেটর তারা। কারণ এই প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত মানুষ বিভিন্ন ইনভেস্টমেন্ট বা সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করছে, বিনিয়োগ করছে। তো তারা লাইসেন্স পাওয়ার পরে লাইসেন্সের টার্মস এন্ড কন্ডিশনস অনুযায়ী তাদের দায়িত্ব হচ্ছে ক্রেডিবল বা যেগুলো ট্রাস্টওয়ার্দি এই ধরনের প্রজেক্ট বা কোম্পানিকে তাদের ওয়েবসাইটে লিস্ট করা। ঠিক যেমন আপনি একটা ই কমার্স ওয়েবসাইটে যদি যান, এখানে অনেক মার্চেন্ট, আহ যেমন বাংলাদেশে আছে দারাজ বা এরকম আরো অনেক হয়তো আছে, যেখানে অনেক মার্চেন্ট, অনেক সেলার তাদের প্রোডাক্ট লিস্ট করছে। তো একটা ক্রাউড ফান্ডিং বা ক্রাউড লেন্ডিং প্ল্যাটফর্মেও অনেক ইস্যুয়ার বা ফান্ড রিসিপিয়েন্ট, আপনি যেই বলেন না কেন, বা বড়োয়ার, যারা টাকা গ্রহীতা, এরা আপনার তাদের প্রজেক্ট লিস্ট করতে পারে। কিন্তু এই লিস্টিংটার একটা প্রসেস আছে, এবং এইখানে কেওয়াইবি বা নো ইউর বিজনেস বা ভেরিফিকেশন, এই দায়িত্বটা হচ্ছে অপারেটরের। ওয়ান্স এটা লিস্টেড, এখন ইনভেস্টর যারা, এখানেই আসলে ক্রাউড, অর্থাৎ ক্রাউড বলতে আমি, আপনি, আমরা সবাই, আমরা সেখানে যেতে পারি এবং আমাদের পছন্দের প্রজেক্টে বা কোম্পানিতে ইনভেস্ট করতে পারি। ব্যাংক বা বড় পর্যায়ের ইনভেস্টমেন্ট ম্যানেজার যারা, তাদের ইউজুয়ালি টিকেট সাইজটা অনেক বড় থাকে। আমি এত লাখ টাকা না হলে আমি ইনভেস্ট করতে পারবো না। কিন্তু ক্রাউড ফান্ডিং মডেলে টিকেট সাইজটা ছোট থাকে, একজন ব্যক্তি যেন অল্প টাকাতেও সে ইনভেস্টমেন্টে অংশ নিতে পারে। তো এই জন্য ক্রাউড ফান্ডিং কে বিভিন্ন দেশের গভর্নমেন্ট প্রমোট করে, যে এটার মাঝে একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভনেস এর বিষয় আছে। সাধারণ মানুষও বড় বড় প্রজেক্টে ইনভেস্ট করার সুযোগ এর মাধ্যমে পাচ্ছে। এটা হলো মূল বিষয় আর কি।
যাই হোক, আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে আমরা যখন একটা ডিজিটাল ব্যাংকের কথা চিন্তা করি, তো ডিজিটাল ব্যাংক আসলে তার প্রাইমারি সেবা তো দিবেই, যেটা একটা ব্যাংক দিয়ে থাকে। পাশাপাশি এখনকার যে ডিজিটাল ব্যাংকগুলো তারা বিভিন্ন এপিআই এর মাধ্যমে অথবা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে, সহজে যদি বোঝাতে চাই, তারা অন্য বিভিন্ন সার্ভিসগুলোর সাথেও কানেক্ট করবে। যেমন একটা ডিজিটাল ব্যাংক, সে হয়তো মৌলিকভাবে তার এখানে টাকা জমা দেওয়ার সেবা আছে, সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়, আবার তার কাছ থেকে কিছু ফাইন্যান্সও নেওয়া যায়। কিন্তু অন্যদিকে তার মাধ্যমে কেউ চাইলে টাকা ফুলও একটা গ্রহণ করতে পারবে, আবার চাইলে তার মাধ্যমে কোনো একটা স্টকেও ইনভেস্ট করতে পারবে। এই কানেক্টিভিটি গুলো মানুষ ডিজিটাল ব্যাংকের কাছ থেকে প্রত্যাশা করে। যে ইভেন দো তার কোর সার্ভিসটা হচ্ছে ব্যাংকিং, কিন্তু সে তার মাধ্যমে আরো বিভিন্ন রিলেটেড বা রেলেভেন্ট সার্ভিসেসের সাথে ইউজারকে সহজেই তার অ্যাপের মধ্যে দিয়ে কানেক্ট করে দিচ্ছে। টেকনোলজি ওয়াইজ টেকনোলজি ওয়াইজ অনেক মানুষ এখানে এআই বিগ ডেটার কথা বলবে। আমিও বলছি, আমি বলছি না যে এআই বিগ ডেটা মানুষ ডিজিটাল ব্যাংকিং ইউজ করবে না, কিন্তু এগুলো আহ, আপনার রিকোয়ার্ড টেকনোলজি না। অর্থাৎ আমাকে একটা ডিজিটাল ব্যাংক করতে হলেই আমাকে এআই বিগ ডেটা কোয়ান্টাম কম্পিউটিং ইউজ করতে হবে, বিষয়টা এরকম না। সিম্পল আইটি ইনফ্রাস্ট্রাকচারের ভিতর দিয়েও আপনার যেই ব্যাংকিং ফাংশনালিটি গুলো আছে, সেগুলো ব্যাংকিং সার্ভিস গুলো আছে, সেগুলো ডিজিটাল চ্যানেলে ডিস্ট্রিবিউট করা যেতে পারে। তাতে ডিজিটাল ব্যাংক হয়ে গেল। কিন্তু ডিজিটাল ব্যাংক হয়ে যাওয়ার পরে তার যে আপনার সার্ভিসগুলোর মাঝে আরো উন্নয়ন করা, আরো ডেভেলপমেন্ট করা, আরো বেশি ভালোভাবে কাস্টমারের কাছে রিচ করা, কাস্টমারকে সেবাটা আরো ভালোভাবে দেওয়া। উদাহরণস্বরূপ কাস্টমার সাপোর্ট, মানুষের যে কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর মধ্যে ক্ষেত্রে অন্যতম পেইন পয়েন্ট হচ্ছে কাস্টমার সাপোর্ট। আমার কার্ডে একটা আহ, আপনার আনঅথরাইজড ট্রানজেকশন হয়েছে। এখন আমি কি করব? আমি মানে তাড়াহুড়া করে আমি ফোন করার চেষ্টা করব যে আমার ব্যাংকে ফোন করতে হবে যেন আমার ট্রানজেকশনটা বাতিল করা হয়, আমার কার্ডটা যেন আপনার পজ রাখা হয়। এখন এমত অবস্থায় সে যদি কাস্টমার সাপোর্টকে রিচ করতে না পারে, অথবা কাস্টমার সাপোর্টের কাছ থেকে সে বেনিফিশিয়াল সাপোর্ট না পায়, উপকারী সাপোর্ট না পায়। উপকারী সাপোর্ট বলতে তার এখন দরকার ছিল কি, যে তাকে তার কার্ডটাকে আপাতত ডিজেবল করে দেয়া বা কিছু করা। এখন দেখা গেল যে কাস্টমার সাপোর্ট তাকে বললো যে আপনি পরের দিন ফোন দেন, অথবা আপনি ওয়েটিং এ থাকেন 2 ঘন্টা 5 ঘন্টা। তাতে কি হলো, যে আনঅথরাইজড যে ট্রানজাকশনটা একজন করেছে, সে আরো 2-4টা ট্রানজাকশন করবে। আমি নিজেও বিভিন্ন আমার আমার লাইফে একাধিকবার এ ধরনের ভুয়া ট্রানজাকশনের ভিকটিম হয়েছি। ওই সেই কোথায় আমার কার্ড ইউজ করে ইউকে তে উবার উবার দিয়ে খাবার কেনা হয়েছে, অথচ আমি কখনো ইউকে তে যাইও নাই। আর যে অ্যাপ দিয়ে খাবার কেনা হয়েছে এটাও আমি কখনো ব্যবহার করিনি, উবার ইটস কখনো ব্যবহার করিনি, কিন্তু ট্রানজাকশন হয়েছে। এবং একটা লম্বা প্রসেস পরে আমাকে পেরেশান হয়ে ফোন দিতে হয়েছে। আমি হজের সফরে ছিলাম, 1 ঘন্টার বেশি ফোন করেছিলাম। মালয়েশিয়ার একটা ব্যাংক। হ্যাঁ, ইনিশিয়ালি তারা বলছে ওরা ক্রেডিট কার্ড ছাড়া কোনো সাপোর্ট দেয় না। আমার একটা নর্মাল একটা ডেবিট কার্ড। এরপর অনেক কষ্ট করে একটা চ্যানেলে গিয়ে ফোন হয়তো গেল, সে বলতেছে সরি, আমরা তো ফোনে ডেবিট কার্ডকে সাপোর্ট দেই না, আপনি ফর্ম ফিল আপ করেন। ফর্ম ফিল আপ করলেও কোনো রেসপন্স নাই। এদিক দিয়ে আরো 2-4টা ট্রানজাকশন সে করে ফেলতেছে। এখন অ্যাপের মধ্যে ডিসেবল করার ওয়ে আছে, কিন্তু এর মধ্যেই ট্রানজাকশন কয়েকটা সে অথরাইজ করে ফেলেছে। তো একটা খুবই পেইনফুল অভিজ্ঞতা ছিল। এখন আমরা যখন ডিজিটাল ব্যাংকিং এর কথা বলছি, আমাদের ওই মৌলিক এক্সপিরিয়েন্স গুলো ঠিক করতে হবে। অনেকেই অনেক ফ্যান্সি টেকনোলজির কথা বলে। দেখুন, টেকনোলজিটা একটা গাড়ির মতো। লেটস সে আপনার আহ, আপনার ঢাকা মানে উদাহরণস্বরূপ গুলশান থেকে মতিঝিল যেতে হবে। এখন আপনি বাসে দিয়েও যেতে পারেন, আবার রিক্সা দিয়েও। অনেক সময় আমাদের তো এখন রাস্তায় এক সময় রিক্সা মানে মাঝখান দিয়ে ট্রাফিক ইয়ার কারণে রিক্সা অনেক মেন রোডে চলেছে। আবার সিএনজি দিয়েও যেতে পারেন, ভাঙাচোরা গাড়িতেও যেতে পারেন, আবার একেবারে টেসলা অথবা খুব হাইফাই গাড়িতেও যেতে পারেন। টেকনোলজিটা হচ্ছে সেরকম একটা এনাবলার ডিভাইস। আমার দরকার সেই মেইন এক্সপিরিয়েন্সটা। আমি যদি কাস্টমারকে সেই এক্সপিরিয়েন্সটা না দিতে পারি, আমি এখানে দুনিয়ার ভালো ভালো টেকনোলজি ব্যবহার করে রাখলাম কিন্তু এক্সপিরিয়েন্স আলটিমেটলি জিরো, তাহলে আসলে কাস্টমার আমাদের এই ডিজিটাল ব্যাংকিং এ থাকবে না। জি, তামজিদ ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলতে পারেন। সালামু আলাইকুম। আপনি জি, যেহেতু ওয়ালাইকুম। পার্সোনালি অভিজ্ঞতাটার ভিতর দিয়ে গেছেন, ওটার রেজলিউশন কি হয়েছিল? ওটা তো কোনো এক পর্যায়ে বন্ধ হয়েছে, কিন্তু যেই ট্রানজাকশন গুলা হয়েছে সেগুলার কি আপনি কোনো রকম কম্পেনসেশন আমার পাইছিলেন?
জি, আমার দুইটা অভিজ্ঞতা আছে মালয়েশিয়াতে। একটা অভিজ্ঞতায় ফাইল করার 60 ডেজ পরে ওদের এসওপি হচ্ছে 60 ডেজ এর মধ্যে ওরা এটা রেজলিউশন করবে। এক্সাক্ট 60th ডেতে, 60তম দিনে ওরা আমাকে রিফান্ড করেছে। এটা ছিল অনেক বড় অ্যামাউন্ট। আরেকটা, যেটা ওই যে পরে পরে যেটা বললাম, ওটা তুলনামূলক একটু কম, কিন্তু আনফরচুনেটলি প্রথমে ওরা আমাকে একটা টেম্পোরারি দেয়, রিফান্ড দেয়। তো ওদের এসওপিটা হচ্ছে যে ওরা টেম্পোরারি রিফান্ড দিবে, দিয়ে ওরা আরো 40 দিন বা কতদিন আমি ভুলে গেছি, ওরা এটা তদন্ত করবে। তো ওরা আমাকে একটা অন হোল্ড একটা টাকা দিয়েছে, আমার দেখলাম যে অ্যাকাউন্টে আছে। এরপর আবার ওই 40 দিন পরে দেখি ওটা আবার নিয়ে নিয়েছে। তার মানে ওদের তদন্ত করে ওদের কাছে মনে হয়েছে এটা লেজিট একটা ট্রানজাকশন। তো এরপর আমি আর এটা নিয়ে আসলে আমার সেই সময়ও হয় নাই যে আমি এটা নিয়ে আবার তাদের সাথে করব। বাট এটা একটা রাইজিং কনসার্ন মালয়েশিয়াতে। আপনার প্রায়শই সেন্ট্রাল ব্যাংক নেগারা মালয়েশিয়া মানুষকে সতর্ক করছে আহ, আপনার আনঅথরাইজ ট্রানজাকশনের ব্যাপারে। এবং প্রায়শই এখানে স্ক্যাম হচ্ছে। অনেক সিনিয়র সিটিজেনও তারা স্ক্যাম হচ্ছেন। এটা শুধু মালয়েশিয়া বা বাংলাদেশ না, আসলে পুরো বিশ্বেই। সে আপনি নর্থ আমেরিকাতেও যান, ওখানেও গল্পগুলো কাছাকাছি, মানুষ স্ক্যামড হচ্ছে। তো আমরা যখন ডিজিটাল ব্যাংকের কথা বলছি বা ডিজিটাল যে কোনো কথা বলছি বা ফিনটেকের কথা বলছি, যখনই সেখানে টেকনোলজি ইনভলভ হয়ে যাচ্ছে, এখানে সাইবার সিকিউরিটি, ডেটা প্রাইভেসি লঙ্ঘন হওয়া, ইনফ্রিঞ্জমেন্ট, এই রিস্কগুলো আমার দৃষ্টিতে সবচেয়ে বড় রিস্ক। এরপরে আমরা টেকনোলজি কি লাগালাম না লাগালাম এগুলো আমার কাছে সেকেন্ডারি। আমরা তাকে মেইন সার্ভিসটা দিতে পারছি কিনা, এবং তাকে যেই সার্ভিসটা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি এটা আসলে প্রোটেক্ট করতে পারছি কিনা, এইটা আমরা আহ, নাকি তাকে আরো আমরা ঝুঁকিতে ফেলে দিচ্ছি, এইটা মূল কনসিডারেশন আমার কাছে। যদিও যখন মানুষ ডিজিটাল ব্যাংকের কথা বলে তখন তারা ওই আপসাইডটাই শুধু বলার চেষ্টা করে। তো এআই বা বিগ ডেটা আসলে তখনই আসবে যখন এই ধরনের ডিজিটাল ব্যাংকগুলো, এআই একটা সিম্পল উদাহরণ তো আপনার ইউজেস তো কাস্টমার সাপোর্টে এটা একটা একটা সহজ এবং সিম্পল একটা এক্সাম্পল হতে পারে। যে আমি যেই যেই জিনিসটা আমার হয়েছে, যে এমন এখানে যদি অ্যাটলিস্ট ওরা একটা এআই কেও বসায় রাখতো, স্টিল ইট উড বি গুড এনাফ। কারণ যেটা হয়েছে যে ওরা একটা সিম্পল স্ট্যাটিক ফর্ম দিয়ে দিয়েছে, এবং এটা একটা বড় ব্যাংক মালয়েশিয়া, সিম্পল একটা ফর্ম দিয়ে দিয়েছে যেটা আপনার সাবমিট করার পরে ফুল ম্যানুয়াল প্রসেসে সে এটাকে রিভিউ করবে। আবার যে হিউম্যান, মানুষের মানুষ যে কাস্টমার সাপোর্ট, ওকে পেতে পেতে আমার অনেক লম্বা সময় চলে গেছে। কিন্তু এখানে জাস্ট একটা সিম্পল এআই বেস সাপোর্ট, কাস্টমার সাপোর্ট যদি দেওয়া থাকতো, যার পেছনে ডেটা ফিড এবং কিছু এআই, আপনারা জানেন যে এখন এআই অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে, এমনকি এআই এজেন্টও চলে আসছে, যে একজন মানুষের পক্ষে অনেকগুলো কাজ এক্সিকিউট করতে পারে। এআই এজেন্ট দিয়ে মূলত তার কথা বোঝানো হয়। তো যদি এখানে একটা তাকে কিছু এক্সিকিউটিভ পাওয়ার সহ, যেমন সে ইমিডিয়েটলি এটা এটা ব্লক করতে পারবে, এটা করতে পারবে, এই ধরনের কাজও যদি তাকে দিয়ে দেওয়া হতো, এটাও কিন্তু আমার জন্য অনেক ইউজফুল হতো। আমরা আশা করি যে এই টেকনোলজি গুলো এই ধরনের প্রয়োজনীয় জায়গায় ব্যবহার করা হবে। আর তারপর এখন যে ফিনটেক গুলো আছে, আহ, আহ, বিশেষ করে যেসব ফিনটেক গুলো ফিনটেক না টেকফিন, যেমন ফেসবুক ফর এক্সাম্পল, অথবা গুগল, এরা যদি কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিয়ে আসে, যেমন ফেসবুক আনার কথা ছিল, ওরা অবশ্য আহ, পরে পিছিয়ে গেছে, প্রায় 2-3 বছর আগে ওদের একটা ঘোষণা ছিল। ধরেন গুগল, সেও যদি কোনো একটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিয়ে আসে, তখন তাদের অ্যাপ্রোচটা যেটা হবে, তার কাছে তো হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে। আমি কি খাই, কোথায় যাই, কি করি না করি, কার বাসায় যাই, কোন কোন রাস্তা দিয়ে যাই, এভরি সিঙ্গেল ডেটা একটা অ্যান্ড্রয়েড ফোন যার কাছে আছে, গুগল তার কাছ থেকে এই ডেটাগুলো সংগ্রহ করে বিভিন্ন ভাবে, হয় গুগল ম্যাপস এর মাধ্যমে, অথবা তার অডিও মাইক্রোফোন অ্যাক্সেসের মাধ্যমে বা ক্যামেরা অ্যাক্সেসের মাধ্যমে। এখন এই তথ্যগুলোকে সে কিভাবে প্রপারলি অ্যানালাইজ করে তাকে বেস্ট সার্ভিসটা দিবে, ওইখানে আসলে ইউজুয়ালি এআই, মেশিন লার্নিং, এই ধরনের টেকনোলজি গুলোর মূল ব্যবহার আর কি। আর ওপেন ব্যাংকিং একটা আহ, আহ, গত কয়েক বছর ধরে ওপেন ব্যাংকিং কনসেপ্টটা নিয়েও বেশ আলোচনা হয়েছে। ওপেন ব্যাংকিং, এই যে কিছুদিন আগেও এখানে কুয়ালালামপুর ইসলামিক ফাইন্যান্স ফোরাম, মালয়েশিয়াতে সারা বছর জুড়ে যে কয়টা বড় বড় ইসলামিক ফাইন্যান্স কনফারেন্স হয়, এর মধ্যে একটা একটা হচ্ছে কুয়ালালামপুর ইসলামিক ফাইন্যান্স ফোরাম বা ক্লিফ। আমিও সেখানে স্পিকার ছিলাম, ওখানে মুজাকারা বা শরিয়া ডিসকোর্সে।
এবং সেখানে আমার সাথে একজন প্যানেলিস্ট, উনি ইউএইর শারিয়া স্কলার, উনি আপনার ওপেন ফাইন্যান্স নিয়ে আলোচনা করেছেন, আল মাসরাফিয়া আল মাফতুহা। ওপেন ফাইন্যান্স এবং ওপেন ব্যাংকিং এর মূল বিষয়টাই হচ্ছে যেখানে প্রত্যেকটা মানে যেই মূল যে অপারেটর বা আমি যাকে ব্যাংক বলি বা মোবাইল অ্যাপ যিনি তৈরি করেছেন, উনি মূলত অন্য অনেক সার্ভিসের সাথে এপিআই দিয়ে কানেক্ট করবেন। মূলত তারা ওপেন ব্যাংকিং বা ওপেন ফাইন্যান্স দিয়ে এটাই বুঝে থাকেন। আপনারা যদি এই এই পিকচারটা দিয়েও খেয়াল করেন, সে একই সঙ্গে অনেকগুলো বিভিন্ন সার্ভিসের সাথে কানেক্ট করছে। একদিকে হতে পারে আপনার টাকাফুল বা ইন্স্যুরেন্সের যে ইসলামিক ভার্সন, আরেকদিকে হতে পারে ইনভেস্টমেন্ট, আমরা যে একটু আগে ক্রাউড ফান্ডিং ইত্যাদি বললাম, একদিকে হতে পারে স্টক, আরেকদিকে হতে পারে যেমন তুর্কিয়েতে, মালয়েশিয়াতে, আরো অনেক দেশে এখন গোল্ড গোল্ড অ্যাকাউন্ট চলে আসছে, গোল্ড ইনভেস্টমেন্টের অ্যাকাউন্ট চলে আসছে, তো সেটাও হতে পারে। অর্থাৎ এক কথায় সে নানা রকম রিলেভেন্ট সার্ভিসেস এর সাথে আহ, তার অ্যাপের ভেতরেই এপিআই দিয়ে কানেক্ট করে দিবে। এটাকে তারা ওপেন ব্যাংকিং বলে। আমার দৃষ্টিতে আহ, আপনার ওপেন ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, চ্যালেঞ্জার ব্যাংকিং সবগুলো কাছাকাছি টার্মিনোলজি, এক একজন এক একভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করে, বাট আলটিমেটলি মূল বিষয় হলো সার্ভিসগুলো ফুললি ডিজিটাল, এবং সার্ভিস প্রোভাইডার বা যেই অপারেটর বা যেই ব্যাংক, সে আসলে ওয়েল কানেক্ট এপিআই বা ইত্যাদি কানেক্টিভিটির মাধ্যমে আরো অনেক সার্ভিসকে সে অ্যালাইন করার চেষ্টা করে। ব্লক চেইন আমি ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে দেখি নাই। ব্লক চেইন মূলত একটা ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি। আমাদের যে বিটকয়েন, ইথেরিয়াম, এখন অনেক স্টেবল কয়েন এসছে, ইউএসডিটি, ইউএসডিসি, এনএফটি, আইসিও, এগুলোর পিছনে মূলত ব্লক চেইন টেকনোলজি, এবং ব্লক চেইন টেকনোলজির আরো অনেক ভালো ব্যবহার হওয়া উচিত ছিল, সেগুলো হয়নি। সোফার মানুষ বেশি ব্যবহার করেছে এটা দিয়ে দ্রুত মিলিয়নার বিলিয়নার হওয়ার আশায়, স্ক্যাম, হাইপ ইত্যাদির ক্ষেত্রে আনফরচুনেটলি। কিন্তু ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে আমি এখন পর্যন্ত ব্লক চেইনের ব্যবহার দেখি নাই। আহ, এবং আমি মনেও করি না যে ডিজিটাল ব্যাংকিং এর জন্য ব্লক চেইন ব্যবহার প্রয়োজন আছে। এটা অনেকটা ওই মশা মারতে কামান লাগানোর মতো ব্যাপার আর কি। কারণ ব্লক চেইন যেই হেভি টেকনোলজি এবং যে হেভি ইনভেস্টমেন্ট এবং ইয়া প্রয়োজন, অথবা ওটার যে ইউজ কেস, ওটা ডিজিটাল ব্যাংকিং এর জন্য আসলে তেমন প্রয়োজনীয় কিছু না। বাট স্টিল এটা ফিনটেকের একটা টেকনোলজি হিসেবে মানুষ উল্লেখ করেন। আর ক্লাউড তো অবশ্যই, আমরা যখনই আপনার ডিজিটাল ব্যাংকিং এর কথা বলবো, মোবাইল বেসড অথবা অ্যাপ বেসড ফাইন্যান্সিয়াল সার্ভিসের কথা বলবো, এখানে ক্লাউড অবশ্যই আসবে। ক্লাউড বলতে, ক্লাউড মানে তো মেঘ। আমরা ক্লাউড দিয়ে মূলত বোঝানোর চেষ্টা করি ইন্টারনেটে। অর্থাৎ এটা এমন না যে প্রচলিত ব্যাংকিং এর ক্ষেত্রে যেটা হয় যে তাদের সার্ভার গুলো লোকাল সার্ভার, আই ব্যাংকিং এর কথা বলছি না, তার যে কোর ব্যাংকিং সিস্টেমটা যেটা আপনার অন প্রেমিসে সার্ভারে ইউজুয়ালি থাকে। অবশ্যই এটাতে কনসার্ন আছে যেন তার ডেটাটা সিকিউর থাকে, ডেটাটা আপনার শেয়ার না হয় ইত্যাদি। আর আই ব্যাংকিং আমরা যেটা ব্যবহার করি, মোবাইল ব্যাংকিং যেটা ব্যবহার করি, ওইটা আসলে বিহাইন্ড দ্য সিন হ্যান্ডশেক করে ওই কোর ব্যাংকিং সিস্টেমের সাথে। আমরা এটাকে এপিআই দিয়ে বলতে পারি, মিডলওয়্যার দিয়ে বলতে পারি, অনেকগুলো টেকনোলজি পরিভাষা আছে। তো আই ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং এগুলো ইউজুয়ালি ক্লাউডে বা ইন্টারনেটে রাখা হয়। আমরা যখন ডিজিটাল ব্যাংকিং এর কথা বলছি, এখানে ক্লাউড অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ ক্লাউড টেকনোলজি ছাড়া, ইন্টারনেটে হোস্ট করা ছাড়া আমরা এই ধরনের ডিজিটাল ব্যাংকিং এর কথা চিন্তাই করতে পারি না। তো যখনই আমি ক্লাউডে আমার সিস্টেমটাকে ডেপ্লয় করার চেষ্টা করব, রাখার চেষ্টা করব, এখানে ইমিডিয়েটলি সাইবার সিকিউরিটির বিষয়টা চলে আসবে। আমি একটু আগেও যেটা নিয়ে বলার চেষ্টা করেছি, সাইবার সিকিউরিটি বলতে এই যে পুরো সিস্টেমটা, যেখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে তার ইনফরমেশন দিয়ে সে ঢুকতেছে, সে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করছে, কাকে টাকা পাঠাবে না পাঠাবে, অনেকগুলো তথ্য এখানে আছে। এই পুরো বিষয়টা সিকিউরিটি কিভাবে আমরা নিশ্চিত করব, যেন তাকে হ্যাক করা না যায়, যেন তার ডেটাটা প্রাইভেট থাকে, যেন কেউ চাইলেই সিস্টেমটাকে ডাউন করে ফেলতে না পারে, ডাউন করে ফেললেও কত দ্রুততম সময়ে সেটাকে আবার আপ করা যাবে। আমি সিকিউরিটিজ কমিশন মালয়েশিয়ার সাইবার সিকিউরিটি ওয়ার্কিং কমিটিতে ছিলাম 4 বছর, 3 বছর, 3 বছরের মতো। এবং সেখানে তারা দেখেছি, এটা আরো 4-5 বছর আগে হবে, এবং সেখানে দেখেছি তাদের কি পরিমাণ রিগারাস আপনার দৌড়ঝাঁপ বলা যেতে পারে, হিউজ
কাজ কাজকর্ম সাইবার সিকিউরিটি এনশিওর করার জন্য, এবং এটা হচ্ছে এই সিকিউরিটিজ কমিশনের রেগুলেটেড এন্টিটি গুলোর জন্য, ব্রোকারেজ হাউস, স্টক মার্কেট, ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জ, ক্রাউড ফান্ডিং, তারপর আপনার বিভিন্ন ইনভেস্টমেন্ট রোবো অ্যাডভাইজারি প্ল্যাটফর্ম, এগুলোর জন্য। আবার যদি আমরা ব্যাংক নেগারা মালয়েশিয়া দেখি, সেন্ট্রাল ব্যাংক মালয়েশিয়া, তার আন্ডারে যে সাইবার সিকিউরিটি, ওটা তো আরো আরো বিশাল ব্যাপার। যারা সেখানে ব্যাংক, এনবিএফআই, তারপর তাকাফুল, এগুলোকে রেগুলেট করে এবং এগুলোর সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। আমি অবশ্য ঠিক জানি না যে আমাদের দেশে এই পরিমাণ কর্মযোগ্য আছে কিনা। যদি রেগুলেটরি পর্যায়ে নাও থাকে, স্টিল প্রত্যেকটা যারাই ডিজিটাল কোনো ইনিশিয়েটিভ নেবেন, এটা আসলে প্রথম চিন্তায় আসা দরকার। আমাদের দেশের ওভারঅল মাইন্ডসেটটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি নিশ্চিত করা এটা একটা অ্যাডিশনাল এক্সপেন্স, একটা অ্যাডিশনাল খরচ। আমি আগে ওয়েবসাইট একটা বানাই, মানুষ এখানে ট্রানজাকশন করুক, অসুবিধা নেই, পরে কিছু হলে দেখা যাবে। ঠিক যেমন আমরা বাড়ি একটা বানায় ফেলি, এরপর ভূমিকম্প হলে কান্নাকাটি করি, এরপর আগুন লাগলে আমরা চিন্তা ভাবনা শুরু করে দিই আমার ফায়ার সেফটি নাই, সেম জিনিস। কিন্তু আমাদের চিন্তা করতে হবে উল্টোটা। আমাদের ওয়ার্স্ট কেস সিনারিও, যেমন একটা, জাস্ট ইমাজিন করেন যে একটা ডিজিটাল ব্যাংক, তার কাছে উদাহরণস্বরূপ 10,000 মানুষেরই 10,000 কাস্টমার আছে, খুব বেশি নাই, জাস্ট 10,000 কাস্টমার আছে। এই 10,000 কাস্টমারের তথ্য যদি আন্ডারওয়ার্ল্ডে বিক্রি হয়, আপনারা জানেন যে আমাদের দেশের আহ, বেশ কিছু ন্যাশনাল ডেটাবেজের ব্যাপারে এই ধরনের অভিযোগ আসছিল। আমি অবশ্য ভেরিফাই করতে পারি নাই যে এগুলো সত্য কিনা। কিন্তু আমাদের একটা ডিজিটাল ব্যাংকের তথ্য যদি এই ধরনের আন্ডারওয়ার্ল্ডে লিক হয়ে যায়, যেখানে আমি আপনি আমাদের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এরপর আপনার ন্যাশনাল আইডির যে নাম্বার, টিন, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যা যা লাগে, এমনকি আমাদের বায়োমেট্রিক ইনফরমেশন, আমাদের থাম্বপ্রিন্ট, আমাদের ফেস, এগুলো যদি আপনার লিক হয়ে যায়, এই ডেটাগুলো দিয়ে অনেক ক্ষতি করে ফেলা সম্ভব। বর্তমান সময়ে একটা ডেটা, একটা মানুষের সেন্সিটিভ ডেটা ইজ ইকুয়াল টু তার সম্মান। আমি সবসময় এই সাইবার সিকিউরিটির কথা বা ডেটা প্রাইভেসির কথা বলতে গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণীর কথা মনে করিয়ে দিই, যেটা তিনি বিদায় হজের সময় বলেছিলেন। যেখানে তিনি বলেছিলেন যে তোমাদের সম্পদ, তোমাদের রক্ত, তোমাদের সম্মান একে অপরের জন্য হারাম, যেভাবে আজকের দিন, আজকের এই শহর, আজকের এই মাসটা তোমাদের জন্য হারাম। হারাম বলতে সম্মানিত, মানে এটাকে যেন ব্রিচ করা না হয়, ইনফ্রিঞ্জ করা না হয়। তা আমাদের প্রত্যেকের ডেটা বর্তমান এই যুগে এটা সেই হাদিসের মধ্যে পড়বে বলে আমি একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই জন্য আমরা যারাই ইসলামিক ফিনটেক, ইসলামিক ডিজিটাল ব্যাংকিং, ইসলামিক টেকনোলজি, হোয়াট এভার আমরা সার্ভিস টেকনোলজিতে প্রোভাইড করতে চাই, আমাদের এই সাইবার সিকিউরিটি অ্যাসপেক্টে যথোপযুক্ত বিনিয়োগ রাখা আমাদের জরুরি। আমি আমার সেশনটা শেষের দিকে চলে এসেছি অলমোস্ট। সাইবার সিকিউরিটিতে অনেক কিছু আসলে আমি প্রাসঙ্গিকভাবে আগের স্লাইডগুলোতে বলেছি। আমার এখানে কিছু এডিশনাল স্লাইড ছিল। আহ, ইসলামিক ডিজিটাল ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মাঝে মূল পার্থক্য কি হতে পারে, প্রোডাক্ট গুলো কি হতে পারে, কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা বিভিন্ন দেশের ডিজিটাল ব্যাংকিং, ইসলামিক ডিজিটাল ব্যাংকের প্রোডাক্ট গুলো দেখেছি। মোটা দাগে তারা ছোট ছোট প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করেছে। ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে খুব বড় ফাইন্যান্সিং বা আহ, বড় ধরনের তারা আপনার ফাইন্যান্সিং সাইডে, বিশেষ করে অ্যাসেট সাইডে বড় ধরনের অ্যামাউন্টের প্রোডাক্ট তারা নিয়ে আসার চেষ্টা করে, ছোট ছোট প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করেছে। আম, এবং বিশেষ করে অমুসলিম দেশগুলোতে, ইউকে অথবা কানাডা, এইসব জায়গায় যারা ডিজিটাল ব্যাংকিং নিয়ে আসতে যাচ্ছেন, ওনাদের ওনাদের ক্ষেত্রে সুবিধাটা হলো যে ওনাদের তো আসলে ইসলামিক ব্যাংক ওভাবে নাই বললেই চলে। তো ওনারা ডিজিটাল ব্যাংকিং এর আন্ডারে এসে একটা ইসলামিক ব্যাংকিং এর যে অফারিং গুলো থাকতে পারে, একটা কার্ড, সেটা হোক একটা ডেবিট কার্ড বা একটা ক্রেডিট কার্ড, ইউজুয়ালি না, ইউজুয়ালি ডেবিট কার্ড, তারপর এটার সাথে রিলেটেড কিছু ডেপোজিট প্রোডাক্ট, কিছু ফাইন্যান্সিং প্রোডাক্ট, এগুলো তারা অফার করার চেষ্টা করে করে আসছেন আর কি। রিস্ক নিয়ে আমি কিছু জিনিস এখানে বলার চেষ্টা করেছি। আহ, আমার আমি রিস্কের মধ্যে অবশ্যই একটা ব্যাংকের যতগুলো রিস্ক, এখানেও সব রিস্ক আছে, ডিজিটাল ব্যাংকের সকল রিস্কই থাকবে। অ্যাডিশনালি সাইবার সিকিউরিটি রিস্ক, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করলাম। শারিয়া গভর্নেন্স নিয়ে যদি আমরা বলি, শারিয়া গভর্নেন্সের আমরা আহ, বিভিন্ন
স্ট্যান্ডার্ড আছে, আইএফএসবির আছে, আইওফির আছে। আমি জাস্ট এখানে একটা স্লাইড করার চেষ্টা করি। বিভিন্ন আপনার গভর্নেন্স স্ট্যান্ডার্ড আছে, কিন্তু অন- এই নর্মাল ব্যাংকে যেই স্ট্রাকচার, আমাদের ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রেও এর কোনো ব্যত্যয় হওয়ার সুযোগ আমি দেখি না। বরং এখানে যেটা হবে যে ওয়েটা, শরিয়া গভর্নেন্স আমি কিভাবে ডিপ্লয় করব সেটা একটু পার্থক্য হবে। এই স্লাইডে আপনারা যেটা দেখছেন এটা মালয়েশিয়ার ওভারঅল শরিয়া গভর্নেন্সের একটা চিত্র, যেখানে আমাদের একটা সেন্ট্রালাইজড শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল আছে ব্যাংক নেগারা মালয়েশিয়া বা সেন্ট্রাল ব্যাংক মালয়েশিয়ার। এরপর আবার প্রত্যেকটা ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব শরিয়া গভর্নেন্স আছে। এই শরিয়া গভর্নেন্সের স্টেক হোল্ডার বোর্ড অফ ডাইরেক্টর, তাদেরও বেশ কিছু রেসপন্সিবিলিটি আছে, ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি আছে। এখানে শরিয়া কমিটি আসবে, তাদের রেসপন্সিবিলিটি আছে। আবার শরিয়া কমিটিকে সাপোর্ট করার জন্য শরিয়া সেক্রেটারিয়েট আছে, শরিয়া রিভিউ ফাংশন আছে, ইন্টারনাল শরিয়া অডিট আছে, আবার রিস্ক ম্যানেজমেন্টের আন্ডারে শরিয়া রিস্ক ম্যানেজমেন্ট আছে। সব মিলিয়ে কিন্তু আমাদের একটা শরিয়া গভর্নেন্স, আপনার কম্প্রিহেন্সিভ একটা শরিয়া গভর্নেন্স চিত্র আমরা দেখতে পাই। এবং ওরা যেটা বলার চেষ্টা করে যে 3 লাইনস অফ ডিফেন্স যখন আমরা শরিয়া গভর্নেন্স করতে চাই। ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে যখন একটা প্রোডাক্ট বাজারে আসবে তার আগে শরিয়া কমিটি থেকে সেটা অ্যাপ্রুভাল নেয়া, শরিয়া কমিটির কাছ থেকে প্রোডাক্ট ম্যানেজার যে সে মূলত এটা বুঝে নিবে, এরপর সেটা বাজারে যাবে। বাজারে যখন প্রোডাক্টটা চলে গেল, ডে টু ডে শরিয়া কমপ্লায়েন্স হচ্ছে কিনা সেটা দেখবে মূলত শরিয়া রিভিউ বা শরিয়া রিস্ক ম্যানেজমেন্ট। এবং এরপর সেখান থেকে আহ, বছর শেষে যখন আমি একটা পিরিয়ডের আগের 1 বছরের শরিয়া কমপ্লায়েন্ট হয়েছে কিনা সেটা দেখতে চাইবো, সেখানে মূলত শরিয়া অডিট আসবে। তাহলে 3টা লাইন অফ ডিফেন্স, ফার্স্ট সেকেন্ড লাইনে তিনটা লাইন অফ ডিফেন্সের মাধ্যমে মূলত আমরা শরিয়া কমপ্লায়েন্স নিশ্চিত করার চেষ্টা করি। এবং কিছু কিছু দেশে অলরেডি ফোর্থ লাইন অফ ডিফেন্স হয়ে গেছে। ফোর্থ লাইন অফ ডিফেন্স হচ্ছে এই যে ইন্টারনাল শরিয়া অডিটের কথা বললাম, এটাও এখন এক্সটার্নাল শরিয়া অডিটকে তারা দিয়ে দিচ্ছে। ঠিক যেমন ফাইন্যান্সিয়াল অডিট আমরা এক্সটার্নাল শরিয়া অডিট করি, সরি এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল অডিট করি, ইন্টারনাল যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট এটাকে কিন্তু কেউ গ্রহণযোগ্য মনে করে না। সে অডিটের জন্য আবার থার্ড পার্টি একটা অডিটর, ক্রেডিবল অডিটরের কাছে অডিট করতে পাঠায়। সারি অডিটের ক্ষেত্রেও অনেক দেশ সেই এক্সটার্নাল সারি অডিটের ফেজে চলে গেছে, যেটাকে ফোর্থ লাইন অফ ডিফেন্স বলা হচ্ছে। তো এই যে কাঠামোটা, আমি মনে করি যে ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রেও আমাদের একই জিনিস প্রযোজ্য। কারণ ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রেও আমাদের শরিয়া কমিটি লাগবে, ইন্টারনাল শরিয়া সেক্রেটারিয়েট বা ইত্যাদি লাগবে তার প্রোডাক্ট গুলো ক্লিয়ার করার জন্য। তবে আইওফি শরিয়া গভর্নেন্সের যে স্ট্যান্ডার্ড গুলো আছে এগুলো দেখলে আমরা দেখবো যে আইওফি প্রপোর্শনালিটির কথা বলে থাকে। প্রপোর্শনালিটির মূল বিষয় হচ্ছে যে আমার দরকার মূলত ফাংশন গুলো থাকা, শরিয়া রিভিউ, শরিয়া অডিট, অনগোয়িং শরিয়া কমপ্লায়েন্স, শরিয়া কমিটি ইত্যাদি। কিন্তু এই ফাংশন গুলো করতে এক্সাক্ট কতজন লাগবে এটা প্রতিষ্ঠানের স্কেল অনুযায়ী একটু ডাইনামিক হতে পারে। যেমন কমপ্লিট ডিজিটাল ব্যাংক যেটা, ফিনটেক যেটা, সেখানে হয়তো তার স্কেলটা একটু ছোট হবে, আমার হয়তো এত বড় শরিয়া কমিটি দরকার নাই, আমার হয়তো একটু ছোট হলেও হবে। আবার অনেক ক্ষেত্রে থার্ড পার্টি শরিয়া অ্যাডভাইজারি প্রতিষ্ঠান বা শরিয়া কনসালটেন্সি প্রতিষ্ঠানকেও আমরা বিভিন্ন ফাংশন দিয়ে দিতে পারি। মূল বিষয় হলো ফাংশনটা যেন থাকে, কাজটা যেন হয়। এখন কাজ করার জন্য এক্সাক্ট এইভাবেই আমার সবকিছু লাগবে, এইটা কিন্তু আইএফএসবি বা আইওফির স্ট্যান্ডার্ড গুলোতে আমরা দেখি না। তারা ব্যাংকের বাইরে বা একেবারে প্রচলিত ব্যাংকের বাইরে যেগুলো, সেক্ষেত্রে তারা একটু ফ্লেক্সিবল কাঠামোর কথা বলে। আমি শেষ করে দিব ইনশাল্লাহ, আরো দু একটা বিষয় ছিল মনে হয় আমরা। ওকে, দু একটা কেস স্টাডিজ আমরা যদি দেখি, আপনারা পরে দেখে নেবেন ইনশাল্লাহ। এওন ব্যাংক মালয়েশিয়াতে গত আপনার 2 বছর আগে 2024-এ মূলত 2023-এ সম্ভবত মালয়েশিয়া 5টা ডিজিটাল ব্যাংকে লাইসেন্স দেয়। এর মধ্যে একমাত্র ইসলামিক ডিজিটাল ব্যাংক ছিল হচ্ছে এওন ব্যাংক। এওন মূলত একটা মালয়েশিয়াতে আপনারা যারা এসেছেন বা থাকেন দেখবেন যে এখানে একটা বড় আহ, একটা আহ, একটা মল, মানে মল, চেইন মল বলতে পারি, অনেক জায়গায় ওদের মল আছে এবং ওদের নিজস্ব ব্র্যান্ড আছে ইত্যাদি ইত্যাদি। ওরা যেটা করেছে ওদের এক্সিস্টিং কাস্টমার বেসকে তারা তাদের ডিজিটাল ব্যাংকে নিয়ে আসছে এবং তারা সম্পূর্ণ ইসলামী ডিজিটাল ব্যাংকিং শুরু করেছে। এবং পাশাপাশি তাদের
অ্যাপের মধ্যে তারা কিছু ডিফারেন্ট বাজেটিং টুলস ইত্যাদি ইত্যাদি তারা দিচ্ছে, যেটা আগে আমরা বলেছি। নোমো ব্যাংক, এটা আপনার ইউকে রেগুলেটেড একটা ইসলামিক ব্যাংক। এখানেও আপনার মূলত মাল্টি কারেন্সি অপশন, তারপর এটিএম উইথড্রাওয়াল। আমি ওই যে আগে বলেছিলাম অমুসলিম দেশগুলোতে যারা ইসলামিক ডিজিটাল ব্যাংক নিয়ে আসছে তাদের একটা অন্যতম ফিচার হচ্ছে কার্ড এবং এটা দিয়ে উইথড্রাওয়াল ইত্যাদি। এটা অবশ্য অন্য দেশগুলোও নিয়ে আসতেছে, কারণ যতই আমরা ডিজিটাল বলি কিন্তু কোনো কার্ড যদি না থাকে, উইথড্রওয়ালের অপশন না থাকে, সেটা বরং উল্টো নেগেটিভ একটা বিষয় হয়ে যায়। এই জন্য তারা এই ফিচারটা নিয়ে আসছে। তারপর আরো কয়েকটা আপনার আছে, ইউএই তে রুয়া, তারপর কুয়েতে তাম। এগুলো অনেকগুলো এখনো হয়তো ওভাবে পপুলার হয়নি, অথবা অনেকগুলো এখনো সাকসেসফুল হয়নি, কিন্তু বাজারে অনেকগুলো আছে। আমি আপনাদেরকে যেটা স্ট্রংলি রিকমেন্ড করব, এটা দিয়ে ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি। আপনাদেরকে আমি রিকমেন্ড করব, আপনারা যদি আইএফএন ফিনটেক এর ওয়েবসাইটটাকে ফলো করেন। জাস্ট ওয়েবসাইটটা ওপেন করার চেষ্টা করছি। জি বাশার অভি, আমি আপনাকে একটু পরে দিচ্ছি ইনশাল্লাহ। আমি একটু শেষ করে দিচ্ছি, আপনাকে আমি দিচ্ছি ইনশাল্লাহ। একটু এই ওয়েবসাইটটাকে আপনাদের সাথে একটু শেয়ার করে তারপর স্লাইড কনক্লুড করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে রেড মানি গ্রুপের একটা ওয়েবসাইট আছে, সরি, ব্র্যান্ড আছে ইসলামিক ফাইন্যান্স নিউজ বা আইএফএন। মূলত তারা ইসলামিক ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন নিউজ, তারপর আপডেট ইত্যাদির মাধ্যমে তারা মার্কেটে প্রথম পরিচিত হন, এবং বর্তমানে তারা অনেক ইভেন্ট পুরো বিশ্বে করেন। বাংলাদেশের সম্ভবত 2012-13 দিকে তারা আইএফএন রোড শো করেছিলেন। তাদের একটা সেগমেন্ট আছে, কোনো কারণে এটা লোড হচ্ছে না এই মুহূর্তে। আহ, যেখানে আপনারা জাস্ট সার্চ করলেই হবে ইসলামিক ফাইন্যান্স নিউজ ফিনটেক বা আইএফএন ফিনটেক লিখলে সার্চ করলে চলে আসার কথা। যেখানে আপনারা পুরো বিশ্বের ইসলামিক ফিনটেক যারা করছেন তাদের একটা ওভারঅল ওভারভিউ আপনারা পেয়ে যাবেন, এবং বিশেষ করে যতগুলো ডিজিটাল ব্যাংক আছে সেই ডিজিটাল ব্যাংকগুলোর একটা ওভারভিউ আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি এখন এই মুহূর্তে এটা ব্রাউজ করতে পারছি না। ব্রাউজ করতে পারলে আপনাদেরকে লাইভ একটু এটা দেখাই দিতাম, বাট আপনারা ওয়েবসাইটটা আশা করি দেখেছেন, islamicfinancenews.com। এটার ভিতরে ঢুকে /ফিনটেক যদি আপনারা দেন আশা করি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই এই ওয়েবসাইটটার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা পুরো বিশ্বে যতগুলো ইসলামিক ফিনটেক আছে, ইনক্লুডিং ডিজিটাল ব্যাংকে ওদের এখানে সম্ভবত চ্যালেঞ্জার ব্যাংক বলা হয়, তাদের যে ইয়াটা আছে সেখানে। তো সেই চ্যালেঞ্জার ব্যাংকের লিস্টে যদি আপনারা যান, দেখবেন যে বিভিন্ন দেশের আহ, আপনার ইয়াগুলো দেখাচ্ছে, চ্যালেঞ্জার ব্যাংকগুলো দেখাচ্ছে, কুয়েতে, ইউকে তে, অন্যান্য দেশে যেসব জায়গায় আছে। এই এই আইকন গুলোতে আপনারা ক্লিক করলে সরাসরি ওই ওই দেশের ডিজিটাল ব্যাংকগুলোতে আপনারা আপনারা ঢুকতে পারবেন। আমি যেহেতু ওই পেজটাতে যেতে পারছি না, আমি আরেকটা পেজ আপনাদেরকে শেয়ার করছি। আহ, আশা করি এটাতে মোটামুটি একটা পাবেন। আচ্ছা, এটা হচ্ছে আইএফএন ফিনটেকের ল্যান্ডস্কেপ বলতে তারা পুরো বিশ্বে ইসলামিক ফিনটেক যারা আছে তাদের একটা ম্যাপিং করার চেষ্টা করে। এটাই আপনার ওই ওয়েবসাইটে আমরা এটা দেখতে পারতাম, কিন্তু আনফরচুনেটলি আমি ওয়েবসাইটটা এখন অ্যাক্সেস করতে পারছি না। এই আইএফএন ফিনটেকের এটা সর্বশেষ কবে আপডেট করা আমি একটু দেখি, এক মিনিট। সরি, কোথায় চলে গেলাম? এই যে এটা দেখাতে চাচ্ছিলাম, 2025-এ 485টা ইসলামিক ফিনটেক তারা তাদের ওয়েবসাইটে আপনার রেজিস্টার করেছে। এখানে অনেকগুলো আছে, আমি আপনাদেরকে জাস্ট যেই পার্টটা দেখাতে চাচ্ছি ডিজিটাল ব্যাংকিং এর জন্য। এখানে আপনারা দেখবেন ফন্টটা হয়তো ছোট, বাট বুঝতে পারছেন হয়তো, এখানে অল্টারনেটিভ ফাইন্যান্স এর মধ্যে অনেকগুলো ক্রাউড ফান্ডিং ও এখানে আছে, ব্লক চেইন এন্ড ক্রিপ্টোকারেন্সিজ, ক্রাউড ফান্ডিং। এই যে চ্যালেঞ্জার ব্যাংকিং যেগুলো, এই চ্যালেঞ্জার ব্যাংকিং গুলোই মূলত ইসলামিক ডিজিটাল ব্যাংকিং। আমার এখানে আর জুম করা সম্ভব হচ্ছে না। একদম উপরে বাম পাশেই আপনারা দেখবেন যে এওন ব্যাংক, আমি একটু আগে যেটা কথা বলছিলাম। তারপর আরো অনেকগুলো ইসলামিক ডিজিটাল ব্যাংক আছে। কাফ ডিজিটাল ব্যাংক, এটাও মালয়েশিয়ার।
ওরা অবশ্য ফুললি ইসলামিক পরে হয়েছে। হিজরা, এটা একটা ইন্দোনেশিয়ার ইসলামিক ডিজিটাল ব্যাংক। রিস্ক মোস্ট প্রবাবলি ইউকে এর। তারপর আরো অনেকগুলো, এখানে যে রুইয়ার কথা আমি দিয়েছিলাম, রুইয়া এখানে লিস্টেড আছে। তারপর মিজেন, তারপর আরো কয়েকটা আছে। যে কোনো কারণে তাদের ওয়েবসাইটটা এখন অ্যাক্সেসিবল না, কিন্তু আপনারা যদি পরবর্তীতে দেখতে চান, এই চ্যালেঞ্জার ব্যাংকিং ক্যাটাগরিতে যেগুলো লিস্টেড আছে এগুলো সবগুলো আপনারা ব্রাউজ করতে পারেন, এবং এখানে ব্রাউজ করার মাধ্যমে আপনাদের একটা হিউজ আইডিয়া হয়ে যাবে যে অন্যান্য দেশের ডিজিটাল ব্যাংকগুলো কিভাবে কাজ করছে। তো আমি আমার সেশন মানে প্রেজেন্টেশন পার্টটাই এখনই শেষ করছি। আমার মনে হয় আমরা কিছু কোশ্চেন আনসারে যাই। জি, বাশার রবি, আপনি মনে হয় হাত তুলেছিলেন, বলুন। জি, আসসালামু আলাইকুম। আরেকজন ভাই হাত তুলছিলেন, উনি হ্যাঁ হ্যাঁ, বলবেন আমি না আমি? ওনাকেই বলছিলাম, বাশার অভি, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, শোনা হচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বিয়েতে আছি। আমি মোহাম্মদ বাশার অভি। আমি পেশায় একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি একটা সফটওয়্যার ফার্মে আছি, ইউএসএ বেসড, বাংলাদেশ থেকে রিমোট জব করি। তো, যে বিষয়টা আমি পুরোটা সময় মানে থাকতে পারিনি, শেষের দিকে কিছু সময় থাকলাম। তো আমি সবচেয়ে বেশি মানে একটু মানে অবাক হয়েছি, মানে বা একটু নতুন করে একটু ভাবতেও আমাকে চিন্তিত করছে। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে এটা হচ্ছে মানে মানে মত বিদেহতের একটা একটা হাদিস দিয়ে বা কিছু একটা দিয়ে ডেটার যে গুরুত্বটা, মানে বর্তমান যুগে ডেটা একটা মানে আমানত বা এরকম কিছু একটা। তো এটা মানে আমি জানতে চাচ্ছি, আমি রিসেন্টলি বাংলাদেশে একটা জিনিস এক্সপ্লোর করতেছিলাম। মানে আমাদের কাজের ক্ষেত্র অনেক সময় আমরা ভেন্ডরের অনেক সময় অনেক কাজ করতে হয়। দেখা যাচ্ছে থার্ড পার্টি কোনো ক্লায়েন্ট আমাদের থেকে কোনো একটা প্রজেক্ট বানায় নিচ্ছে, মানে বেস্ট ডেটা আমাদের কাছে আছে ডেটাবেসে। তো এই ডেটাগুলো দেখা যাচ্ছে অনেক সময় ভেন্ডর চাইলেও অনেক সময় আমরা অনেক কোম্পানি, আমরা না মানে অনেক কোম্পানি দেখা যাচ্ছে যে ডেটা গুলা নিজেদের কাছে রেখে দেয়, এবং রাখতে হয় কারণ সফটওয়্যার সাপোর্টের জন্য। তো এটার কি, ডেটার বিষয়টা কি মানে প্রত্যেকটা বিষয় কি অনুমতি সাপেক্ষে দরকার আছে, যে আমি এই ডেটা দেখতেছি যখন বা ডেটা গুলা মানে পার্সোনালি দেখা যাচ্ছে থেকে যখন একটা ইয়ার কাজের বাহিরে অনেক সময় ডেটা দেখার প্রয়োজন হয় বা বিভিন্ন সময় নার্চার করার প্রয়োজন হয়। তো এই বিষয়গুলো আসলে কতটা আমাদের গুরুত্ব বহন করতে হবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, রিসেন্টলি বাংলাদেশে একটা আমি প্রজেক্ট দেখলাম পর্যায় হাসানা বিষয়ে, মসজিদ ডট লাইভ। ওনারা উনি একজন ফাউন্ডার, ইউএসএ তে থাকেন উনি। বেশ সুন্দর কাজ শুরু করছেন ওখানে। বাংলাদেশের বিভিন্ন মসজিদ ওয়ারি যে পর্যায় হাসানা দেয়, এগুলো ফান্ডিং সবকিছু পাবলিক ওপেন সফটওয়্যার। তো আমি সফটওয়্যারটা দেখার পরে আমি দেখলাম যে ওখানে বেশ সিকিউরিটি ভলনারেবিলিটি আছে, এবং অনেক বেশ আগের সফটওয়্যার এখনো চলতেছে। তো আমি ওনাকে রিচ করছিলাম ভদ্রলোককে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে ওনার ডেটার আসলে মানে এই যে লায়াবিলিটিস, যে এত মানুষের ডেটা ওখানে আছে ট্রানজেকশনের, তো এটা মানে আসলে কতটা গুরুত্ব রাখে, মানে এই বিষয়ে যদি আর একটু মানে একটু বলতেন আর কি। জি, ধন্যবাদ। ডেটা একটা একটা আমানা, এবং ছোটখাটো আমানা না। আমি যেমনটা বললাম যে সিগনিফিকেন্ট আমানা বর্তমান সময়ে। ডেটা বলতে কি, যেমন আমরা কাস্টমারের উদাহরণ দিয়েছি, পাশাপাশি ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, এখানে ভেন্ডর কারা, এখানে সরি, ভেন্ডরের চেয়ে বেশি হলো এখানে আপনার ক্রেতা কারা। এগেন কাস্টমারই বলতে গেলে, কিন্তু ডিফারেন্ট, ইভেন কর্পোরেট কাস্টমার হতে পারে, বড় বড় সফিস্টিকেট কাস্টমার হতে পারে, ইনভেস্টর ইনফরমেশন, এগুলো সবগুলোই আমানা। এগুলো ইউজার থেকে প্রপার অনুমতি না নিয়ে, এবং অনুমতিটা কি, অনুমতিটাও এখন গ্রে এরিয়া হয়ে গেছে। সবাই যেটা করে যে একটা বিশাল টার্মস এন্ড কন্ডিশনস আপনার চেক আউট পেজে অথবা রেজিস্ট্রেশন পেজে দিয়ে দেয়। এরপর এখানে একটা চেক বক্স দিয়ে দেয়, আপনি একটা চেক টিক টিক দিলেন, বাস আমি আমার সকল ডেটা জ্ঞাত সারে অজ্ঞাত সারে সব দায়িত্ব যেন দিয়ে দিলাম। এটা শারিয়া পছন্দ করে না। ডেটা, আমি বারবারই যেটা এমফাসিস করার চেষ্টা করছি, এটা খুব সিগনিফিকেন্ট আমানা, এবং এটা প্রপার অনুমতি ছাড়া ইউটিলাইজেশনই সম্ভব নয়। আর সেখানে ক্রস প্রতিষ্ঠান শেয়ার করা, এটা তো অনেক বড় ঝুঁকিপূর্ণ বিষয়। এই জন্য আমরা যখন সিস্টেম ডিজাইন করব, আমরা যখন কোথাও চাকরি করব, আমাদের এই বিষয়গুলো অত্যন্ত খেয়াল রাখা উচিত। এবং ডেটা বলতে আসলে একদিকে যেমন কনজিউমার ডেটা, আমরা আজকের সাইবার সিকিউরিটি পার্টে ওইটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এর বাহিরেও একটা প্রতিষ্ঠানের কনফিডেন্সিয়াল ইনফরমেশন, তার ট্রেড সিক্রেট, তার আপনার
বিভিন্ন বিজনেস প্রেজেন্টেশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইত্যাদি যেগুলো পাবলিক না, সেগুলো একজন এমপ্লয়ি হিসেবে আমাদের সবার কাছে সেটা আমানা। এগুলো প্রপার অনুমতি ছাড়া অন্য কোথাও শেয়ার করা, এটাকে আপনার ইউটিলাইজ করা, বিশেষ করে যেগুলোকে কনফিডেন্সিয়াল ইনফরমেশন বলে মনে করা হয়, এগুলো আমানার খেয়ানা বলে পরিগণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জি, তামজিদ ভাই আপনি হাত তুলেছেন। জি, আমার প্রশ্নটা ছিল ওই আমরা যখন ডিজিটাল ব্যাংকিং করব, এটাতে শুধু একটা ডিজিটাল এক্সটেনশন অফ ব্যাংকিং প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন সেটা না, ব্যাংকের যে কোর প্রসেস মানে একটা ফাইন্যান্সের অ্যাপ্রেজাল এবং তারপর ক্লায়েন্টের সাথে যে কন্ট্রাক্ট গুলো, এই এক্সিকিউশনটাও আসলে ডিজিটালি হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি একজন মানে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট হই এবং কোন একটা ডিজিটাল ব্যাংক যদি আমার সাথে কথার কথা একটা ইজারা চুক্তি করলো, সেই ক্ষেত্রে কি এই চুক্তিটা অনলাইনে হইলে সেটাতে কোনো শরিয়া অবজারভেশন আছে কিনা, অথবা মুরাবাহা চুক্তি হইলো, এবং এইভাবেই তো হইতে হবে। আদারওয়াইজ যদি দিন শেষে কোনো জায়গাতে মানে ওয়েট সিগনেচারের ব্যাপার হয়, তাহলে তো জিনিসটা ডিজিটাল ব্যাংকিং হবে না। আমি একটু শরিয়া আসপেক্ট থেকে এটা বোঝার জন্য জিজ্ঞেস করতেছি। এটা আশা করি আমার প্রশ্নটা আমি বুঝতে পারছি, একটু কুইক করলাম আর কি। জি, ধন্যবাদ। এখানে যেটা হবে যে অনেক বিষয়গুলোকে আমাদের অ্যাপের ভিতর অথবা ডিজিটাল যে প্রসেস সেটার ভিতরে নিয়ে আসতে হবে। যেমন একটা মুরাবাহা ওয়ার্কফ্লো হয়তো এভাবে হতে পারে যে কাস্টমার আপনার রিকোয়েস্ট করলো অ্যাপের ভিতর দিয়ে, এরপর ব্যাংক তার সাথে একটা টার্মস এন্ড কন্ডিশন সেন্ড করলো, অথবা ওটাও অটোমেটেড হয়ে গেল এবং উভয় মিলে একটা মাস্টার মুরাবাহা সাইন করে ফেললো। সাইন করে ফেললো বলতে বলতে তারা ডিজিটালি সেটাতে এগ্রি করলো। এগ্রি করার পরে যেটা হবে, ব্যাংক সেই যার কাছ থেকে প্রোডাক্ট কিনবে তার সাথে অন্যদিকে ব্যাক এন্ডে তার ভেন্ডর, তাদের সাথেও আপনার ডিজিটালি আপনার ক্রয় বিক্রয়টা সম্পন্ন করলো। যদি এই কাস্টমারকে এজেন্ট বানানো হয়, সেটা একটা সেপারেট এজেন্সি এগ্রিমেন্ট থাকলো, সেটার ভিত্তিতে তাকে ইয়া করতে হবে, সাইন করতে হবে, এবং এটা স্টেপ বাই স্টেপ ভিজুয়ালি দেখা যাবে যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। আমি জাস্ট মানে আউট অফ দ্য বক্স বলছি আর কি। এখন এখানে মূল যে পার্টটা সেটা হচ্ছে তার ওনারশিপ, তার পজেশন এগুলো হয়েছে কিনা। এগুলোকে আমরা ডিজিটাল অ্যাপের ভিতরেই এভিডেন্স করতে পারি, প্রসেসে নিয়ে আসতে পারি। যেমন সে যখন মালটা ক্রয় করলো, সেটার সে রিসিপ্ট, ইনভয়েস সে সবগুলো অ্যাপের মাধ্যমে সাবমিট করলো। তারপর অন্যদিকে যখন আবার তার সাথে আপনার মুরাবাহা হবে, সেটাও অ্যাপের মাধ্যমে সাইন হলো, ডিজিটালি সাইন হলো আর কি। সে অ্যাকসেপ্ট দিল। সাইন বলতে তো তাকে সবসময় সাইন করতে হবে এরকম না, সে অ্যাকসেপ্ট দিলে এবং সেটা যদি ভেরিফাই করা যায় যে হ্যাঁ সেই অ্যাকসেপ্ট করেছে, ইউজার ভেরিফাই করা হচ্ছে, অথেন্টিকেট করা হয়েছে, তাহলে তো অসুবিধা নাই। আমরা গত বছর পাকিস্তানের মিজান ব্যাংকের হেডকোয়ার্টারে যখন গিয়েছি, তারা আমাদেরকে দেখাচ্ছিল যে আমি যা যা বললাম এর অধিকাংশ তাদের প্রসেসে অলরেডি ইমপ্লিমেন্টেড, এবং দু একটা বিষয়ে তারা এনহ্যান্স করছে। অর্থাৎ সেটা ডিজিটাল ব্যাংকিং এর জন্য না, এমনিতেই তারা তাদের শরিয়া অডিট, শরিয়া গভর্নেন্স এগুলোকে এনহ্যান্স করার জন্য পুরো বিষয়টা তারা সিস্টেমে নিয়ে আসছে, যেন পরবর্তীতে এটাকে ইজিলি ট্রেস করা যায়, অডিট করা যায়। তো ডিজিটাল হলে যে এই প্রসেসগুলো করা যাবে না, বিষয়টা এরকম না। আমি তো মনে করি যে এই বিষয়গুলো তখন আরো স্বচ্ছতার সাথে রেকর্ড করা যাবে। আমাদের সারিয়া অডিটে মেইন চ্যালেঞ্জটা কি? মেইন চ্যালেঞ্জটা হচ্ছে রেকর্ড কিপিং না থাকা। কখন ট্রানজাকশন হয়েছে, মুরাবাহা কখন হয়েছে, হবস কখন হয়েছে, এগুলোর কোনো আপনার টাইম স্ট্যাম্প নাই বা এভিডেন্স নাই। তো সেগুলো যদি প্রপার ছবি, ভিডিও এবং ডকুমেন্ট সহ এভিডেন্স করা যায়, রাখা যায়, তাহলে তো সেটা শরিয়া গভর্নেন্সের জন্য আরো ভালো, ইনশাআল্লাহ। না মানে এইটা আসলে যে প্রশ্নটা ওই জায়গাটায় ছিল, প্লাস আরো একটা জিনিস যেটা বলতে চাচ্ছি, যে এক পাশে একজন ব্যক্তি, আরেক পাশে আহ আরেকটা ডিজিটাল এজেন্ট। অবশ্য ডিজিটাল এজেন্ট তো না, এটা তো একটা ব্যাংকই, ব্যক্তির সাথে এন্টিটির কন্ট্রাক্ট এখন হয়ই। তো এমন কি হতে পারে যে 24 ঘন্টা যদি আহ মানে 24/7 যদি কনসেপ্টে চিন্তা করি, সেক্ষেত্রে কি যেদিন ব্যাংক বন্ধ ওই দিনও কি ডিজিটাল ট্রানজাকশন চলতে পারে বা কন্ট্রাক্ট হইতে আচ্ছা পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পেরেছি। বেসিকলি এখন যেমন এআই এজেন্টের কথা হচ্ছে, এরকম এরকম একটা পার্টির কথা চিন্তা করছেন যে অন বিহাফ অফ দ্য ব্যাংক সে ট্রানজাকশন এক্সিকিউট করে দিবে, আর অন্য সাইডে থাকবে কাস্টমার। এটা মানে নিয়ে 24/7 কন্টিনিউ করতে গেলে তো এরকম একটা জায়গায় হয়তো জি যেতে হবে আর জি কি, এই জন্য। জি জি জি, তো এআই এজেন্সি নিয়ে অলরেডি ইন্টারন্যাশনাল ফোরাম গুলোতে ডিসকাশন হচ্ছে
গত মাসে আইওফির যে ফোরাম ছিল সেখানেও ডিসকাশন হয়েছে, আরো বেশ কিছু ইন্টারনাল ইয়াগুলোতে ডিসকাশন হয়েছে। আমি ডিসকাশন গুলোর যে সামারি দেখলাম, মোটামুটি পুরো বিশ্বের স্কলারদের মতামতটা যেখানে গিয়ে অ্যালাইন হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি এনশিওর করতে পারি যে এআই হ্যালুসিনেশন ফ্রি। হ্যালুসিনেশন বলতে আপনারা জানেন যে এআই, অধিকাংশ এআই এখন পর্যন্ত অনেক তথ্য সে মন মতো, রাইট, সে উইদাউট ভেরিফিকেশন সে বলছে। এই ফেজটা থেকে যদি আমরা উত্তরণ করতে পারি, অথবা এখন বিভিন্ন কেমন এআই আছো আয়শান? যেটা এক্সাক্ট ডেটার উপরে বা এক্সাক্ট যে ডেটাটা আমি দিচ্ছি ওইটার ভিত্তিতে সে কাজগুলো করছে, এতটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি যে সে এটার বাইরে যাবে না, সেই জায়গায় সে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানে জিনিসগুলোকে এক্সিকিউট করতে পারে। আসলে যেটা হচ্ছে যে ব্যাংকই এই সিস্টেম রেখে দিয়েছে যে এই প্যারামিটার গুলো যদি ম্যাচ হয় তাহলে তুমি এটাকে এক্সিকিউট করবে বা অ্যাকসেপ্ট করবে। তো সোফার স্কলারদের এখানে আমি দেখছি যে একটা অ্যাকসেপ্টেবিলিটি কাজ করছে, কিন্তু এখনই না। এই জিনিসগুলোকে অবশ্যই প্রপারলি টেস্ট করতে হবে, যেহেতু শরিয়াতে মানুষের সম্পদের সংরক্ষণ, হিফজুল মাল, এটা একটা অন্যতম মাকসাদ, এটা একটা অন্যতম লক্ষ্য বা অবজেক্টিভ। আমার এআই এজেন্ট আমি বসাই দিলাম, সে উল্টাপাল্টা ট্রানজেকশন করে মানে আপনার অর্থের বিষয়টাকে ইয়া করলো, এটা শরিয়াতে অত্যন্ত জঘন্য একটা বিষয়। এই জন্য এটা অনেক টেস্টিং এর পর সম্ভব, মানে থিওরিটিক্যালি আসলে পসিবল, পসিবল না যে এরকম না। ওকে, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়া, জি, তানভীর হোসেন খান, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমি যে বিষয়ে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি বর্তমানে গভর্নেন্স সেগমেন্ট নিয়ে কাজ করছি। তো আমি যদি শরিয়া কমপ্লায়েন্স বা শরিয়া গভর্নেন্স বিষয়ে আমার ক্যারিয়ারটাকে ট্রান্সফর্ম করতে চাই, আসলে আমি কিভাবে শুরু করতে পারি? শরিয়া গভর্নেন্সটা একটা মানে একটা একটা সুইট, মানে এখানে অনেক কিছু আছে। এখানে শরিয়া কমিটির রেসপন্সিবিলিটি আছে, এখানে শরিয়া সেক্রেটারিয়েটের রেসপন্সিবিলিটি আছে, আবার বোর্ড অফ ডাইরেক্টর এবং ম্যানেজমেন্টের কাজও আছে। আপনি গভর্নেন্সের ঠিক কোন সেগমেন্টটায় কাজ করেন? যেমন অডিটও গভর্নেন্সের একটা অংশ। জি জি, আমি হ্যাঁ, অডিটের কাজগুলোই করি। তাছাড়া বিভিন্ন ব্যাংক বা ফিনান্সিয়াল অর্গানাইজেশনে আপনার আইএসও ইমপ্লিমেন্টেশন, আইএস ইমপ্লিমেন্টেশন আছে, কোয়ালিটি 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 অ্যাসুরেন্স না, লেয়ার। আপনার আইটি আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, তাছাড়া ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট, এগুলা। বুঝতে পেরেছি। তো আপনি যেটা করতে পারেন, ওই সেগমেন্টেই আপনার যেহেতু এক্সপার্টাইজ, ওই 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 এক্সপার্টাইজটা আপনি ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বা ডিজিটাল ব্যাংক বা ইত্যাদি, এদেরকে আপনি দিতে পারেন। তাহলে ওখানে ওখানে আপনার আলাদাভাবে শরিয়া গভর্নেন্স হাইলাইট না হলেও সেটাও ওভারঅল গভর্নেন্সের অংশ। এবং শরিয়া গভর্নেন্স আসলে বেসিক যে ফান্ডামেন্টাল গভর্নেন্স, এটার উপর একটা অ্যাডিশনাল লেয়ার, আমি সবসময় এভাবে বলি। মানে এমন সম্ভব নয় যে আমার বেসিক্স বা ফান্ডামেন্টালস ঠিক নাই কিন্তু আমি শরিয়া গভর্নেন্স বললাম যে ঠিক আছে, এটা পসিবল না। আমি দরজা খোলা রাখলাম, চুরি হওয়া সম্ভব, চুরি হবে, কিন্তু আমি বললাম যে এটা পুরোপুরি ইসলামিক বা শরিয়া কমপ্লায়েন্ট, এটা সম্ভব না। তো আমাদের ফান্ডামেন্টাল গভর্নেন্স ঠিক করার পরে ওটার উপর অ্যাডিশনাল আসবে শরিয়া কমিটির রেসপন্সিবিলিটি, সেক্রেটারিয়েট কি করবে, বিওডি কি করবে, আপনার অডিট, শরিয়া অডিট কিভাবে হবে না হবে। সো আপনার যে এক্সপার্টাইজ আছে সেটাকেই আপনি যদি ফুলফিল করেন, এটাও শরিয়া গভর্নেন্সের অংশ বলেই আমরা মনে করতে পারি। আর তৃতীয়ত অডিটের যে অভিজ্ঞতা, তো আপনি চাইলে শরিয়া অডিটর হিসেবেও যোগ দিতে পারেন, তবে এক্ষেত্রে আপনার এডিশনাল কোয়ালিফিকেশন অর্জন করতে হবে। আচ্ছা সেই অ্যাডিশনাল ইসলামিক ফাইন্যান্স সম্পর্কে আপনার কোনো সার্টিফিকেশন অথবা ডিগ্রি অথবা প্রফেশনাল সার্টিফিকেশন এগুলো যদি থাকে, তাহলে আপনাকে শরিয়া ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি কিছু শরিয়া অডিটের ক্ষেত্রে আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের আয়োফিক কনসালটেন্সি বা এগুলোতে দেখলাম যে কিছু প্রফেশনাল এই সকল সার্টিফিকেশনের ব্যবস্থা আছে। তো আমি এই বিষয়ে যদি আরো বেটার নলেজ অর্জন জি, করতে চাই যে আমার জন্য কোনটা সুইটেবল হবে, তাহলে আমি কার সাথে যোগাযোগ করতে পারি? আপনাদের এই ডিএল কনসালটেন্সি থেকে আমি যোগাযোগ করব নাকি বা কিভাবে? আপনি আমাদের এই যে মাওলানা মুবাশশির হোসেন, যিনি আপনাদের এই কোর্সের কোঅর্ডিনেটর, ওনার সাথেই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। জি, আমাদের আর কারো যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আর যদি কারো প্রশ্ন থাকে হাত তুলতে পারেন অথবা আনমিউট করতে পারেন, এরপর আমরা শেষ করে দিব। ইকুব ভাই, আসসালামু আলাইকুম। আমি একটু ছোট্ট করে একটা জিনিস একটু জানতে চাই। সালাম। বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে অনেক
ছোট ছোট কোম্পানি, অথবা এগুলোর আকার আসলে যতটুকু ছোট মনে করি তাও না, অনেক বিস্তৃত হয়ে গেছে। গরু ছাগল হাঁস মুরগি পালন, বিভিন্ন শরিয়া প্রজেক্ট এই বলে বলে অনেক টাকা পয়সা নিচ্ছে, এবং এদের আবার কিছু কিছু শরিয়া বোর্ডও আছে এরকম। এই জিনিসটাকে আমরা আসলে কিভাবে দেখতে পারি, কিভাবে কি করতে পারি? এটা মোটামুটি আরেকটা অল্টারনেটিভ চ্যানেল হয়েছে, ব্যাংক ফাইন্যান্সের একটা অল্টারনেটিভ, এবং সেখানে বিভিন্ন প্রবাসী ভাইরা, বাংলাদেশের তো অবশ্যই, এবং প্রবাসী যারা আছে তারাও প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে। ব্যাপারটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আপনার সাজেশনটা কাইন্ডলি একটু শুনতে চাই। যে আমার সাজেশন, আমি আগেও যেটা বলছি যে আমরা শরিয়া কমপ্লায়েন্স শুধু দেখলেই হবে না, আমাদের দেখতে হবে ফান্ডামেন্টাল গুলো ঠিক আছে কিনা। আমরা এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা দেখি, যে এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন ওনাদের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা নেই, অথবা পূর্বে তারা এত বড় ধরনের ইনভেস্টমেন্ট ম্যানেজ করেছেন এরকম অভিজ্ঞতা নেই। আমরা যখন কাউকে বিনিয়োগ, কারো প্রজেক্টে বা ব্যবসায় বিনিয়োগ করব, এখানে আমাদের মোটা দাগে দুটো বিষয় দেখা দরকার। এবং আমি এক্ষেত্রে আল কোরআন কারিমের যে আয়াতে মুসা আলাইসাল্লামকে শুআইব আলাইসাল্লামের কন্যাদ্বয়ে ডিসক্রাইব করেছেন, ইন্না খায়রা মান ইস্তাআজারতাল কবিয়ুল আমিন, এই আয়াতটা কোট করি। যে তারা বলেছেন তাদের বাবাকে, যে আপনি যদি কাউকে এমপ্লয় করতে চান তাহলে সবচেয়ে বেস্ট হবে এমন একজন যিনি কবি এবং আমিন। ওনারা ইন্ডিকেট করেছেন যে মুসা আলাইসাল্লাম একই সঙ্গে কবি এবং আমিন। কবি মানে হচ্ছে স্ট্রং, শক্তিশালী। এটাকে আরেকটু ডিপলি যদি আমরা চিন্তা করি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, মেন্টালি, ইমোশনালি স্ট্রং, স্কিল আছে, সে কাজ, এই কাজ করার অভিজ্ঞতা বা স্কিল সেট তার আছে। আর 2 নম্বর হচ্ছে আমিন, ট্রাস্টওয়ার্দি, আমানা, আল্লাহকে সে ভয় পায়, সে আপনার টাকা নয় ছয় করবে এরকম নয়। তো আমরা অনেক সময় শুধু ইসলামিক দেখে সেখানে বিনিয়োগের সিদ্ধান্ত নেই। তো ওখানে হয়তো আমিন ক্যাটাগরিটাতে ফুলফিল হলো, কিন্তু কুয়া হলো না, তার ব্যবসায়িক অভিজ্ঞতা নাই। তাহলে যেটা হবে, সে আমিন ঠিক আছে, কিন্তু সে যেহেতু ব্যবসায়িক অভিজ্ঞতা নাই, সে সরল মনে এমন জায়গায় খাটাবে যেটা লসে পর্যবসিত হবে। আবার শুধু যদি কবি হয়, অনেক বড় ব্যবসায়ী, বাংলাদেশের অনেক বড় বড় ব্যবসায়ী আছে না, যারা ডিফল্টার, ঋণ খেলাপি, বড় বড় চুরি চামারিটাও তারা করেছেন, এরকম অনেক বড় বড় ব্যবসায়ী আছেন। তো এ বড় ব্যবসায়ী, কিন্তু সে আমিন না, তাইলেও আমি টাকা হারাবো। তা আমাদের বিনিয়োগ করার ক্ষেত্রে দুটো বিষয় দেখে যাচাই বাছাই করে তারপর বিনিয়োগ করা উচিত। আশা করি উত্তরটা মোটা দাগে চলে এসেছে। জাযাকাল্লাহ। আমরা অনেক সময় হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। যদি মহানববর্ষী ভাই থাকেন এখানে, আপনি মাইক্রোফোনটা নিতে পারেন। জি। জি, জাযাকাল্লাহ খাইরান, আহসানুল জাযা। খুব সুন্দর এবং প্রাণবন্ত একটি সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহকে। আমরা ইনশাল্লাহ আমাদের আইফা কনসালটেন্সি থেকে নিয়মিত আমরা এই ধরনের আয়োজন নিয়ে আসবো। আমরা খুব নেক্সট ইনশাল্লাহ আইওপি সার্টিফিকেশন নিয়ে একটা ওয়েবিনার ইনশাল্লাহ আয়োজন করবো। সো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, এবং সবাই আইফা কনসালটেন্সির সাথে থাকবেন। আমাদের এই সেশনের লাইভ রেকর্ডটি এবং প্রেজেন্টেশনটি ইনশাল্লাহ আপনারা সবাই নিশ্চয়ই রেজিস্ট্রেশন করে এসেছেন আমাদের ই লার্নিং প্ল্যাটফর্মে। ওইখানে ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে খুব সুন। আপনারা সবকিছু ওখানেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকেন, আপনারা আমাদের কনসালটেন্সি পেজে নক দিবেন, আর সেখান থেকে ইনশাল্লাহ আমাদের সাপোর্টিং টিম আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি মসজিদ দোয়া করে আজকের আয়োজনটি এখানে শেষ করছি। আমি একটু মাঝরাত পেশ করছি, আমাদের আরেকজন ট্রেনার যুক্ত হওয়ার কথা ছিল, ডক্টর জাহিদুজ্জামান জাহিদ ভাইয়া। তো ওনার একটা পারিবারিক কারণে উনি আজকে আর যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। তো পরবর্তীতে আমরা আইটি সেশন ইনশাল্লাহ ভাইকে যুক্ত করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মসজিদ দোয়া পরে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। সুবহানাল্লাহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।